তিশা, এই তিশা, উফ! এই মেয়েটা এত অলস কেন? এই, তুই সারা রাত করিসটা কি বলতো? সকাল সকাল ঘুম থেকে উঠতেই চাস না? তোর না কলেজ আছে আজ? ওঠ তাড়াতাড়ি। ও মা! তিশা আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে শোয়া থেকে উঠে বসলো। ঘুমকাতুর কণ্ঠে মাকে উদ্দেশ্য করে বলল, সকাল সকাল কেন এত ডাকাডাকি করো বলো তো? এত কষ্ট করে কত জায়গা খুঁজে জানো এই অ্যালার্ম ঘড়িটা এনেছিলাম, কিন্তু তুমি একদিনও ঘড়িটাকে বাজতে দেওয়ার সুযোগ দাও না। আর আগেই তোমার অ্যালার্ম শুরু হয়ে যায়। বলছি কি মা জানো নি, একদিন তো এই ঘড়িটাকে কষ্ট করে বাজতে দাও। নিজের জমানো টাকা দিয়ে এনেছি। তিশা অনেকটা আফসোসের স্বরে বলে, হঠাৎ মা নিজের টিউন চেঞ্জ করে আমার পাশে বসে পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল। সকাল সকাল আজ মায়ের বকা না খেয়ে আদর পেলে যা হয় আর কি। আমার মনটা আবার কাদামাটির মতো নরম। খুব অল্পতেই মনটা গলে যায়, কিন্তু এরপর যা হলো তাতে আমি বেহুশ না হয়ে পারলাম না। চলুন শুনি তিশার মা তিশাকে কি বলল। তিশা, মা আমার, শুধু ঘড়ি কিনে এনে অ্যালার্ম সেট করে লাগালে তো হবে না। ঘড়ি চলার জন্য কিন্তু ব্যাটারিও লাগে, যা তুমি ঘড়িতে আজও পর্যন্ত লাগাওনি। তাই বেচারা ঘড়িটাও তোমার মতোই অলস হয়ে ঘুমিয়ে থাকে। তাই তো আমার অ্যালার্মটা শুরু করতে হয়। আমি মায়ের কথা শুনে আশ্চর্য বিমূঢ়। ছি, কি লজ্জার ব্যাপার! মায়ের কথা শুনে আমি তড়িৎ বেগে ঘড়িটা হাতে নিয়ে চেক করে দেখলাম, সত্যিই তো ঘড়িটাতে তো আমি ব্যাটারি লাগাতে ভুলেই গিয়েছি। ও এখন মনে পড়েছে, সেদিন আমার কাছে ঘড়ি কেনার পর টাকাই ছিল না। ভেবেছিলাম বাসায় এসে ভাইয়াকে বা বাবাকে বলবো ব্যাটারির কথা, কিন্তু বাসায় এসেই ফেসবুকে গল্প পড়তে বসে গেলাম। আর মনেই ছিল না, নিজের বোকামির ওপর নিজেরই এখন রাগ উঠছে। এই রাগে আরও একটু ঘি ঢালছে ড্রয়িং রুমে বসে থাকা আমার শয়তান রায়হান ভাই। আমার বোকামির কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমার মনটা চাইছে ওকে গিয়ে ঠান্ডা পানিতে চুবাই। আসুন এবার আমার নিজের পরিচয়টা দিয়ে দিই এর মাঝে। আমি তিশা, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। কয়েক মাস পর পরীক্ষা দিয়ে কলেজ লাইফকে টাটা করব। আমাকে এতক্ষণ ধরে ডাকছিল আমার মা। সে একজন পাক্কা গৃহিণী, তার জীবনের একমাত্র প্যারা হলাম আমি। বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মচারী, কিছুদিন পর কাজ থেকে অবসরপ্রাপ্ত হবেন। আর হাসতে হাসতে যে ব্যক্তিটি গড়াগড়ি খাচ্ছে তিনি হলো আমার একমাত্র বড় ভাই রায়হান। বর্তমানে টিজিয়ান কোম্পানিতে কর্মরত আছেন। এই কোম্পানিটার রায়হান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড জিসানদের। তবে রায়হান ভাই তার যোগ্যতায় জবটা পেয়েছে, কারো সুপারিশে নয়। রায়হান ভাই এখনো হাসছে, আর হাসবেই না কেন? আমি মাঝে মাঝে এমন বোকামি মার্কা কাজ করে ফেলি প্রায়। এই তো সেদিনের কথা, আমি ড্রয়িং রুমে বসে বসে গল্প পড়ছিলাম, প্রেমময় তৃষ্ণা, নতুন রাইটার তানিয়ার গল্প। গল্প পড়তে গিয়ে গল্পের মাঝে এমনভাবে ডুবে গেলাম যে হয়তো এই মুহূর্তে 4-5 জন মানুষ এসেও আমাকে ধরে তুলতে পারবে না। ঠিক সেই সময় আমার মা কানের সামনে জোরে চিল্লিয়ে বলতে লাগলো, তিশা, চুলায় ডিম দিয়ে এসেছি, ডিমগুলো তুলে রাখ। আমি তো ওর চাচির সাথে একটু কথা বলছি ফোনে। কথাটা এত জোরেই বলল যে আমার কানের পর্দা মনে হয় ছিঁড়ে যাওয়ার উপক্রম। আমি ভীষণ বিরক্তি তার কর্মকাণ্ডে। মায়ের দিকে তাকিয়ে কিঞ্চিত বিরক্ত হয়ে বললাম, এত চিল্লানোর কি আছে? সুন্দর করে বললেই তো হয়। আমাকে কি তোমার বয়রা মনে হয়? মা রাগে একটা লুক নিয়ে আমার দিকে তাকাতেই আমি মুহূর্তেই যেন বিলাই হয়ে গেলাম। কি হলো মা, এমন রাগ দেখাচ্ছ কেন এই অবুঝ বালিকার উপর শুধু শুধু? তিশা, তোকে আমি কতবার ডাক দিয়েছি জানিস তুই? আমি মাথা নাড়লাম। সত্যিই তো, আমি তো শুনতেই পাইনি। মা কখন ডাকলো? শুনবি কি করে? একবার ফেসবুকে ঢুকলে তো তোকে খুঁজেই পাওয়া যায় না। এবার কথা কম বলে রান্নাঘরে যা। দাঁতের দাঁত চেপে কথাগুলো বলল। তিশার মা রায়হানকে দেখে নিজের রাগকে কিছুটা সংযত করে আস্তে আস্তে সব খুলে বলল। আমিও নাচতে নাচতে রান্নাঘরের দিকে গেলাম। ঠিক সেই সময় আমার ফোনটা বেজে উঠল। আমার বেস্টি, আমার জানেমান নীলু ফোন দিয়েছে।
আমি তো ওর ফোন পেয়ে ওর সাথে আজাইরা আলাপ পারতে লাগলাম, সাথে ডিমগুলো চামচ দিয়ে তুলে একটা বাটিতে রেখে চলে এলাম। কিছুক্ষণ পর আমার মা জননী আমার নাম ধরে ডেকে চিল্লাতে লাগলো। কিছুক্ষণের জন্য মনে হলো বাড়িতে ভূমিকম্প শুরু হলো। আমি মাত্র একটু শুয়েছিলাম, মায়ের এত জোরে হাঁকে লাফ দিয়ে উঠে বসি। সামনে তাকিয়ে দেখি মা আমারই সামনে কোমরে কাঁচা মেরে এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত মুখখানি দেখে আমি ভয় পেয়ে গেলাম। কেমন চণ্ডী রূপ ধারণ করেছে মা! আমি ভয়ে একটা শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মা দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি কি বলেছিলাম মনে আছে? আরে থাকবে না কেন? তুমি তো বলেছিলে ডিমগুলো নামিয়ে রাখতে, আর আমি নামিয়েও রেখেছি। তাহলে শুধু শুধু এত চেঁচামেচি কেন করছো বলো তো? মা এক কদম কাছে এসে আমায় বলল, ডিম তো নামিয়ে রেখেছিস, তাহলে চুলা কেন বন্ধ করলি না? গাধা মেয়ে, তোর জন্য আমার নতুন পাতিলটা পুড়ে ছারখার হয়ে গেছে, জানিস? দেখো মা, যা বলবে ঠিক করে বলবে। প্রথমত আমি গাধা না, গাধি হতে পারি। আর দ্বিতীয়ত তুমি আমাকে চুলা বন্ধ করতে একদমই বলনি, শুধু পাতিল থেকে ডিমগুলো তুলে রাখতে বলেছ। আমি তো শুধু তোমার কথা রেখেছি, এতে আমার কি দোষ? তোর কি দোষ? ও আচ্ছা, তোর কি নিজের জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই? নিজের বুদ্ধিটাকেও তো একটু খাটা, তা না হলে জং ধরে যাবে অল্প বয়সে। ওফ মা, যাও তো ঘুমাতে দাও। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, তুমি এসে সব গুড়ে বালি করে দিলে। কি বললি? আমি এসে তোর স্বপ্নের গুড়ে বালি দিয়ে দিয়েছি? দাঁড়া, বুঝেছি, তুই এইভাবে ভালো হবি না। তুই ভালো হওয়ার মেয়েই না। তোকে এখন থেকে উঠতে বসতে মার দিতে হবে। আজ তো তোকে আমি। মা একটা খুরচুন নিয়ে আমাকে মারার জন্য ছুটে আসলে আমিও দৌড়ের উপর থাকি। এমন সময় রায়হান ভাইও অফিস থেকে বাসায় এসে পড়ে। আমাকে আর মাকে এভাবে দৌড়াতে দেখে বেচারা কিছুক্ষণ শকের মধ্যে ডুবে থাকে। আমি রায়হান ভাইয়ের পিছনে লুকিয়ে পড়ি। মা রায়হান ভাইকে সরতে বলে, না ভাইয়া, তুমি একদমও সরবে না। দেখো মা আমার সাথে সৎ মায়ের মতো ব্যবহার করছে। রায়হান ভাই আমাকে ইশারায় জিজ্ঞেস করে, আজ আবার কি করেছে ও? দেখ তিশা, ব্যাপারটা তুই ছোট করে দেখছিস, অতটাও ছোট না। তিশার মা রায়হানকে দেখে নিজের রাগকে কিছুটা সংযত করে আস্তে আস্তে সব খুলে বলল। সব শুনে রায়হান ভাই একটা লম্বা শ্বাস ছেড়ে আমার দিকে চদ্দ রাগ দৃষ্টিতে তাকালো। আমার মলিন মুখখানি দেখে হয়তো তার মনে দয়া হলো, তাই আমার হাতটা ধরে সামনের সোফায় বসিয়ে হাতের ব্যাগটি টি টেবিলের উপর রেখে নিজেও আমার পাশে এসে বসলো। কিছুক্ষণ নির্বাক থেকে গম্ভীর কণ্ঠে বলল, একটা পাতিল পুড়েছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি পাতিল থেকে আগুন ছড়িয়ে কোনো ক্রমে আগুন লেগে যেত তখন কি হতো? মা ছিল বলে এই যাত্রায় বেঁচে গিয়েছিস, তা না হলে একবার ভেবে দেখ কী হতে পারতো। আর তুই তো একবার ঘুম দিলে পাছে সব পুড়ে ছাড়খাড় হয়ে গেলেও তোর খবর থাকবে না। তার এখন বল দোষটা কার? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, কারণ দোষটা সম্পূর্ণ আমার। আসলেই আজ বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত মা না থাকলে। মা সত্যিই বলে, আসলেই আমার মাথাটা মোটা। সেদিন রায়হান ভাইয়ের সবগুলো একদম উচিত ছিল, তাই প্রত্যুত্তরে কিছু বলার ছিল না আমার। হঠাৎ মায়ের চিৎকারে আমি আবারও চিন্তার সুতা ছিঁড়ে চেতনায় ফিরে এলাম। পাশে তাকিয়ে দেখলাম মা তাড়া দিয়ে যাচ্ছে আমাকে রেডি হওয়ার জন্য। আমিও আর বাকবিতণ্ড না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। প্রয়োজনীয় সব কিছু ব্যাগে ভরে নিয়ে মাত্রই যখন বের হব, এমন সময় ফোনে টুংটাং শব্দ করে মেসেজ আসার আগমন জানালো। পাশের দেয়ালে টাঙানো ঘড়িতে তাকিয়ে একবার সময় দেখে নিলাম। হাতে এখনো কিছু সময় বাকি আছে, তাই ফোনটা হাতে নিয়ে বার্তাটা পড়ার জন্য ওপেন করলাম। শুভ সকাল, কেমন আছিস জান পাখি? আমি কিন্তু মোটেও ভালো নেই। এই দূরত্ব, এই বিরহ আমার আর সহ্য হয় না। মনে হয় উড়াল দিয়ে চলে আসি তোর কাছে। তুই কিন্তু খুলে রাখিস তোর দ্বার। আমি কিন্তু শীঘ্রই আসবো। শুনেছি তুই নাকি আজকাল বেশ বড় হয়ে গিয়েছিস। তাহলে কি আমি ধরে নিব? এখন তুই আর চকোলেটের জন্য বায়না করিস না, উল্টাপাল্টা কথা বলে কারো মেজাজ গরম করিস না। তাছাড়া কখন যে
নিজের বোকা বোকা কাজগুলো দিয়ে সবাইকে ইরিটেটিং করে তুলিস। তা তো তুই নিজেই জানিস না। তাহলে কি এসব ছেড়ে দিয়েছিস এখন? যদি ছাড়িস তাহলে বলবো আমার পাখিটি সত্যিই বড় হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কি শাড়ি পরতে পারিস? জানিস তোকে শাড়িতে দেখা আমার কত কালের শখ, কিন্তু দেখ তোকে শাড়িতে কেন চোখেও দেখতে পাচ্ছি না এখন আমি। তুই কি জানিস পাখি, আমার মন পাখিটা তোর জন্য ছটফট করে। তোকে দু চোখ ভরে দেখার জন্য আমার চোখ দুটো শুধু তোকে খোঁজে। আমার এই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। কবে শেষ হবে বলতো? আমি যে আর পারছি না। তিশা বার্তাটা পড়ে কোনো অনুভূতি দেখালো না, বরং চুপচাপ ফোনটা টেবিলের উপর রেখে রুমের বাহিরে চলে গেল। গত 2 বছর ধরে প্রতিদিন এমন অনেক বার্তা আসে তিশার কাছে। প্রতিটি বার্তায় কারো হৃদয়ের অসীম ভালোবাসার প্রকাশ প্রতিনিয়ত করে যাচ্ছে। মানুষটি তার মনের সকল না পাওয়া ইচ্ছাগুলো তিশার কাছে তুলে ধরে গোপনে। প্রথম প্রথম খুব বিরক্ত লাগলেও এখন অভ্যাসে পরিণত হয়েছে। মানুষটির কষ্ট এখন কিছুটা হলেও অনুভব করে, তবুও কিছু একটা আছে যা তিশা বুঝতে পারে না। তাছাড়া মেসেজ করা ব্যক্তিটি কে তিশা জানে বলে ভুল হবে, শুধু চিনে। তাই মেসেজ পড়ে কেমন অনুভূতি হওয়া উচিত ও আজও জানেই না। যে মানুষটিকে গত 4 বছরের উপর হলো চোখে দেখে না, সে মানুষটির প্রতি তার ভালোবাসার অনুভূতি কেমন হওয়া দরকার। ভালোবাসা কি তখনও তো জানতই না, যখন এই মানুষটি ওর জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে পড়েছিল। আর এখন যখন বুঝে, সে তো অনেক দূরে। আর তার দূরে থাকাই আমার জন্য ভালো। সে নিচে এসে দেখে নিশি দাঁড়িয়ে আছে। দ্রুত কদমে নিশির সামনে গিয়ে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে। নিশি একটু বাড়ির দিকে উকি দিয়ে বলতে লাগলো, চল। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে না পেয়ে কিছুটা নিরাশ হয়ে যখন গাড়ির দরজা খুলতে যাবে, ঠিক সে সময় রায়হান বের হলো পুরো ফর্মাল ড্রেস আপে। কাঁধে তার একটি অফিস ব্যাগ। বাইকে বসে কখন ধরে হর্ন বাজাচ্ছে, কিন্তু বেচারি নিশি পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে, ওর কোনো খবরই নেই। আমি জানি রায়হান ভাইয়া এখন রেগে যাবে আর বেচারিকে অনেকগুলো কথা শোনাবে, তাই পরিস্থিতি সামাল দিতে আমি এই নিশিকে টেনে রায়হান ভাইকে পথ করে দিলাম। দেখা হয়ে গেলে গাড়িতে উঠে পড়ুন ম্যাডাম, আপনার ক্রাশ চলে গেছে। সম্বিত ফিরে পেতেই নিশি কিছুটা তোতলিয়ে বলতে লাগলো, কি যাতা বলছিস? আমি তো থাক, আর বলতে হবে না। আমি জানি আমার ভাইটা অনেক হ্যান্ডসাম, তাই এভাবে ক্রাশ খাওয়াটা স্বাভাবিক। তাই নাকি? তাহলে তুই আমার ভাইয়ের উপর ক্রাশ কেন খেলি না? সে তো তোর রাইহান ভাইয়ের থেকেও বেশি হ্যান্ডসাম, ড্যাসিং, আর সব থেকে বড় কথা তোর জন্য পাগল। তাহলে তুই আমার ভাইকে বাঁশ কেন মারিস বলতো? বেচারা তোর জন্য কত দূরে পড়ে আছে। ক্রাশ খাওয়ার জন্য ব্যক্তিটাকে চোখে দেখতে হয়, বুঝলি? আর তোর ভাই 4 বছর ধরে কারো নজরে আসে না, তাহলে ক্রাশ কিভাবে খাই বলতো? আমার তো শুধু তার রাগগুলোর কথাই মনে আছে। সে রাগলে সামনে থাকা ব্যক্তিটাকে ধ্বংস করে দেয়, একটি বারও ভাবে না এমন মানুষের থেকে দূরে থাকা স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, দেখবনি, একবার ভাইয়া আসুক, ভাইয়ার সামনে বলিস তোর এই বড় বড় কথা। কেন? আমি কি ভয় পাই তোর ভাইকে? মনে রাখিস, আমার নামও তিশা। তোর ওই ভাইকে আমার থেকে দূরে থাকতে বলবি, তা না হলে পচা পানিতে এমন চুবান চুবাবো না, 10 দিন গোসল করলেও শরীর থেকে গন্ধ যাবে না। আচ্ছা, আমিও দেখবনি। এখন নামেন গাড়ি থেকে, কলেজে এসে পড়েছি। ইচ্ছেগুলো কখনো কখনো কি অদ্ভুত হয়, তাই না? যেমন আজ ইচ্ছে করলো রাতের আধারে মেঘকে উকি দিয়ে যে এক ফালি চাঁদ দেখা দিচ্ছে তাকে মুগ্ধ নয়নে দেখার। আমি কোনো জ্যোতির্বিদ নই যে চাঁদকে দেখে ভবিষ্যৎবাণী করব। আমার কাছে চাঁদ মানে এখনো রূপালী থালার মতো, যার স্নিগ্ধ পবিত্রতায় আচ্ছন্ন গোটা সৃষ্টি। বারান্দায় রাখা দোলনায় বসে কানে হেডফোন লাগিয়ে মনের আনন্দে গান শুনছি, আর হাতে রাখা ডেইরি মিল্ক চকলেটটা খেতে খেতে ভেবে চলছি এমন হাজারো উদ্ভ্রান্ত সব কথা। আজ অনেক দিন পর পূর্ণিমা দেখব বলে বসে আছি। মনটা আজ আমার ভীষণ অস্থির, ভীষণভাবে বিরক্ত আমি।
আর এর কারণ একজনই, আর সে হলো ওয়ান অ্যান্ড অনলি মিস্টার জিসান। আজ সারাদিন চলে গেল কিন্তু জিসানের কোনো মেসেজ আসেনি। 2 বছরের মধ্যে এমন ঘটনা এই প্রথম হলো। আমাকে জ্বালানোর এক অদ্ভুত ব্যবস্থা তার মনে হচ্ছে। আমার হাতের ফোনটি আমার এসএসসি পরীক্ষার পরপরই জিসানের পরিবার থেকে উপহার হিসেবে পেয়েছিলাম। ফোনটা খুব দামি ছিল, তাই প্রথমে উপহারটি নিতে একদমই মন সায় দেয়নি, কিন্তু জিসানের মা রাবেয়া আন্টির কারণে অনিচ্ছা সত্ত্বেও না নিয়ে পারলাম না, কারণ আমাকে উনি অনেক আদর করে, একদম মেয়ের মতো করে। কিন্তু আমি খুব ভালো করেই জানি উপহারটা আন্টি নিজের হাতে দিলেও উপহার দেওয়ার মালিক অন্য কেউ। আর আমার সন্দেহই ঠিক ছিল। সেদিন বাসায় এসে মোবাইলটা অন করার সাথে সাথে একটা মেসেজ আসে আমার ফোনে। কংগ্রাচুলেশনস জান, অনেক অনেক শুভেচ্ছা আমার পিচ্চি পাখিটাকে। জীবনে আরও এক ধাপ এগিয়ে আসলি তুই আমার কাছে। তোকে পাওয়ার অপেক্ষাটাও কিছুটা কমে আসলো আজ। আমি জানতাম আমার জান পাখিটা এভাবেই একদিন অল্প অল্প করে আমার দিকে এগিয়ে আসবে। এখন হয়তো পাখিটা আমার কিছুটা হলেও বড় হয়েছে। এখন তো আমায় একটু বোঝার চেষ্টা করবি, নাকি এখনো আগের মতো বাচ্চামি করে আমাকে ভুলে যাবি? এমন করার চিন্তাও করিস না পাখি। তাহলে পথ ভোলা পাখিকে আমি নিরে বেঁধে রাখবো। তখন কিন্তু তোর জন্য ভালো হবে না, কারণ আমার মনটা আজকাল ভীষণ বেহায়া হয়ে যাচ্ছে জানিস। তোকে দেখার জন্য, একবার হাত দিয়ে তোকে একটু ছোঁয়ার জন্য, তোকে শক্ত করে আমার এই সিক্ত বুকে একটু জড়িয়ে ধরার জন্য। জানিস পাখি, আজ আমি ভীষণ ক্লান্ত। এখন তোর কাঁধে মাথা রেখে ক্লান্তগুলো দূর করার জন্য তোকে খুব প্রয়োজন। রাতে একটু শান্তির ঘুম দেওয়ার জন্য তোকে খুব প্রয়োজন। আমার এই প্রয়োজনগুলো বক্সে বন্ধ করে রেখেছি, যাতে আমি পাগল না হয়ে যাই। একদিন তোর সামনে আমার এই প্রয়োজনের বক্সটা খুলবো, আর এক এক করে সব অপূর্ণ ইচ্ছেগুলো তোকে দিয়ে পূর্ণ করাবো। মনে রাখিস, তোর পিঠের মাঝ বরাবর তিলটা আজকাল আমাকে খুব জ্বালাচ্ছে জানিস। সাবধান করে দে ওই বেহায়া তিলকে, আমার ঘুমে যেন বারবার এসে না জ্বালায়। তা না হলে আমি এসে ওকে পুড়িয়ে ফেলবো, কারণ আমি পড়ছি, ভীষণভাবে পড়ছি। মনে রাখিস, আমার দহনে তোকেও আমি একদিন পুড়াবো। আমি তোর থেকে অনেক দূরে আছি বলে মনে করিস না, কারণ আমি তো তোর ছায়া হয়ে তোর সাথে চলি। তোর অতটাও কাছে, ঠিক হৃদয়ের পাশে। সেদিনের এই অদ্ভুত মেসেজটাও আমাকে জিসানি পাঠিয়েছিল। কি অদ্ভুত মানুষ মাইরি! মেসেজের ভেতরেও আমাকে ভয় দেখায়। মেসেজটা পড়ে আমি 2 দিন শকড-এর মধ্যে ছিলাম। মনে করতে লাগলাম সে কখন কিভাবে আমার পিঠের তিলটা সম্পর্কে জানতে পারলো। ব্যাপারটা সত্যিই লজ্জাজনক। তার মানে ছেলেটা কতটা খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে লক্ষ্য করে। ভাবতেই শরীরে শিহরণ বয়ে গেল সেদিন আমার। এভাবে প্রতিদিন তিশাকে মেসেজের মাধ্যমে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করত জিসান, কারণ তিশা 4 বছরে একটি 12 ফোনে জিসানের সাথে কথা বলেনি, আর বলবেই বা কেন? সে মানুষটিকে দেখলে তিশার ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কথা বলতে গেলে গলা মনে হয় কেউ চেপে ধরে রাখে। সে মানুষটির থেকে দূরে থাকা ভালো মনে করে তিশা, কিন্তু তিশা জানেই না তিশার এই দূরে থাকাটা জিসানের ভেতরের যন্ত্রণাটা আরো অনেক বাড়িয়ে দিচ্ছে দিনকে দিন। আর তিশাকে দিয়েই একদিন জিসান তার সব যন্ত্রণাগুলো দূর করবে। হঠাৎ কারো কণ্ঠে তিশার ঘোর কাটলো। পাশে তাকিয়ে দেখে রায়হান ভাই নিষ্প্রভ চাহনিতে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা কিছু বলবে তার আগেই বলতে লাগলো, তুই নাকি আজ কোচিং মিস করেছিস, কতটা কি সত্য? তিশা হেডফোনটা কান থেকে খুলে কিছুক্ষণ ভাইয়ের দিকে ফেলফেলিয়ে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা। এর বিষয়ের ঘোর কাটতেই কিছু প্রহর সময় লেগে গেল। কি হলো, কথা বলিস না কেন? রায়হান বিরক্ত কণ্ঠে আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি করে এসব জানলে? আর তোমাকে আমার সম্পর্কে এত ইনফরমেশন দেয় কে আজকাল? সত্যি করে বলো তো। সেটা তোর না জানলেও চলবে, আগে আমি যা জানতে চাইছি সেটা বল। রায়হান এবার কিছুটা গম্ভীর হয়ে বলল, ঠিক শুনেছ। চকলেট খেতে খেতে বলল তিশা। রায়হানের গম্ভীরতা একটুও আমলে নিল না তিশা, বরং ভাবখানা এমন ভীষণ বিরক্ত ও, কারণ ও কোনো কিছু লুকিয়ে
করতে পারে না। তাই ভাই নামক মানুষটি কিভাবে যেন সব জেনে যায়, যার রহস্য তিশা আজও বের করতে পারেনি। কেন? রায়হানও বিরক্ত তিশার এমন উদাসীন ব্যবহারে। মেয়েটি যেন কোনো কিছুই সিরিয়াস হতে পারে না। স্যার ছুটি দিয়ে দিলে আমি কি করব? তাই নাকি? কিন্তু কোন খুশিতে এমন মহৎ কাজের উদ্যোগ নিল শুনি? তিশা আচানক বসা থেকে উঠে এক পিস চকলেট ভাইয়ের মুখে পুরে হাসতে হাসতে বলল, স্যারের বউয়ের বাচ্চা হয়েছে, নাও এই খুশিতে একটু মিষ্টি মুখে নাও। রায়হান বিস্ময়ে বিমূঢ়। কি বলে মেয়েটি? মুখে চকলেটটি কোনো রকম শেষ করে তিশার দিকে তাকিয়ে বলে, তো স্যারের বয়স তো মিনিমাম 40-45 হবে, তাহলে এখন বাচ্চা মানে কিভাবে সম্ভব? ভাইয়ের কথা শুনে তিশা অবাক চোখে তাকালো। কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, ওমা, স্যারের বয়স হয়েছে বলে কি হয়েছে? বাচ্চা তো আর উনি জন্ম দেয়নি, দিয়েছে ওনার বউ, আর ওনার বউয়ের বয়স তো কম। তাহলে এতে অবাক হবার কি আছে? আমার মনে হয় অতিরিক্ত চাপে তোমার আসলেই মাথার তার সব ছিঁড়ে গেছে। কেমন উদ্ভট প্রশ্ন করো আজকাল। আর বলো আমাকে গাধি। কথাটি পরিপ্রেক্ষিতে রায়হান আর কিছু বলার ভাষা খুঁজে পেল না, কারণ জানে এই মেয়েটার কথা ঘোরাতে পটু, কথার জালে একেই ফাঁসিয়ে দিবে। রায়হান চলে যাওয়ার পর তিশা আবারও চকলেট খাওয়াতে মনোযোগ দিল। তবে বোনকে একটু না জ্বালালে ওর যে পেটের ভাত হজম হবে না, তাই দরজার কাছে গিয়েও থেমে গেল। পেছনে একটু ঘুরে তিশার দিকে তাকিয়ে বলল, এত চকলেট খাইস না গাধি, একদিন সত্যিই ফেটে যাবি। রায়হানের কথা শুনে তিশা ভীষণ রাগ ওঠে। ভাই যাওয়ার সাথে সাথে তাই ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে মুখ গোমরা করে বসে পড়ল বিছানায়। এমনি একজনের কারণে মেজাজ আজ চরম রূপে গরম হয়ে আছে, তার উপর ভাইয়ের এসব কথা শুনলে ঘি ঢালে। তিশা মনে মনে আওড়াতে লাগলো, এখন কি আমি একটু শান্তি মতো চকলেটও খেতে পারবো না? যত সব। তিশার রুম থেকে হাসতে হাসতে বের হয়ে হাতে থাকা ফোনটি কানে নিয়ে ধরল রায়হান। ফোনটি আগে থেকে রিসিভ করা ছিল, ফলে এতক্ষণে সকল কথোপকথন ফোনের অপর পাশের মানুষটি নির্বিঘ্নে সব শুনতে পেয়েছিল। রায়হান বলল, শুনতে পেয়েছিস? ওর বাহানার শেষ নেই। আর এটাকে তুই পিচ্চি বলছিস? শয়তানের খুঁটা হয়েছে। দিনকে দিন ওর বান্দরামি বেড়েই যাচ্ছে। আমাকে কিভাবে বোকা বানালো দেখলি? দোস্ত, একে আর একা সামলাতে পারবো না, তুই তাড়াতাড়ি আয়। ফোনের অপর পাশ থেকে এতক্ষণ রায়হান ও তিশার কথোপকথন শুনছিল জিসান। তিশার কথা শুনে না হেসে পারল না, তাই রায়হানকে আশ্বাসের স্বরে বলল, তুই চিন্তা করিস না, ওকে কিভাবে লাইনে আনতে হয় আমি ভালো করেই জানি। তুই কেবল ওর একটু খেয়াল রাখিস। কথা শেষ করে ফোনটা কেটে দিল জিসান। আজ 4 বছর ধরে জিসান প্যারিস শহরে বসবাস করছে। 3 অক্ষরের একটি ছোট্ট শব্দ প্যারিস। তবে এর মাঝে লুকিয়ে আছে সীমাহীন ভালোবাসা, হাজারো অনুভূতি আর শত শত স্বপ্ন পূরণ করার ক্ষমতা। সব গুণাগুণ মিলিয়ে প্যারিসকে তাই ভালোবাসার শহর বলা হয়। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সব থেকে ভালোবাসাময় ও রোমান্টিক শহর কোনটি, বিনা দ্বিধায় মুখে এসে পড়বে প্যারিস। এই শহরটি কারো কাছে আলোর শহর, আবার কারো কাছে ভালোবাসার শহর। কিন্তু জিসানের কাছে তো এই শহরটিকে অভিশপ্ত শহর বলে মনে হয়, কারণ এই শহরে এসে ও ওর ভালোবাসার মানুষটির থেকে এত দূরে। তবে অনেকে মনে করে খুব ভাগ্যবান মানুষ হলে নাকি প্যারিস শহরে যেতে পারে, কিন্তু জিসান নিজেকে ভাগ্যবান মনে করে না, কারণ এমন রোমান্টিক জায়গায়ও জিসানের ভালোবাসার মতো কেউ নেই। তবে মনে সুপ্ত আশা একদিন এই রোমান্টিক শহরে ভালোবাসার মানুষটির হাত ধরে হাঁটার। সেদিন রাগটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে আজ এই শহরে নিজেকে একা মনে হতো না জিসানের। সেদিনের রাগের মাথায় করা ভুলটার কারণ আজও তিশার থেকে এতটা দূরে। এক প্রকার বাধ্য হয়ে সেদিন দেশটা ছাড়তে হয়েছিল, তা না হলে নিজের জীবনের সাথে সাথে রায়হানের জীবনে সংকটও বেড়ে যেত, আর তিশাকে হয়তো সারা জীবনের জন্য হারাতে হতো। কিন্তু এখন আর কোনো বাধা নেই। তিশাকে পাবার পথে এখন যে বাধাই আসুক, তার জন্য জিসান এখন একাই যথেষ্ট উপচে ফেলার জন্য।
কারণ গত 4 বছরে জিসান নিজের যোগ্যতায় অনেক কিছু হাসিল করে নিয়েছে। তাই তো এখন জিসানকে কেউ বাধা দেওয়ার সাহস পাচ্ছে না দেশে আসার জন্য। জিসান আনমনে আওড়াতে লাগলো। আমি আসছি জান, তোর কাছে, তোর এতটা কাছে যেখানে তোর নিঃশ্বাসের শব্দগুলো আমি শুনতে পাবো। অনেক পালিয়েছিস, অনেক জ্বালিয়েছিস, এবার তোকে ধরা দিতেই হবে এই জিসানের বাহু ধরে। আচ্ছা, এই জিসানের বাহু ধরে, যেখান থেকে তুই চাইলেও মুক্তি পেতে পারবি না। অনেক উড়েছ জান, আমি আসছি তোমার পাখাগুলো কেটে আমার খাঁচায় প্রবেশ করাতে। আমি আসছি। দেয়ালে টাঙানো তিশার একটি ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছে জিসান, ঠোঁটে তার বাঁকা হাসি। আজ ছুটির দিন, তাই সবাই সকালের নাস্তা একসাথে করবে বসেছে। নাস্তার মাঝেই তিশার বাবা সকলের উদ্দেশ্যে বলল, আমাদের সবার শপিং শেষ হয়েছে নাকি আরও বাকি আছে? এখনও কিছু বাকি থাকলে তাড়াতাড়ি সেরে দাও, আর কিন্তু বেশি সময় বাকি নেই, একদিন বাদেই আমাদের রওনা দিতে হবে। হঠাৎ তিশা বলল, মা, নিশি ও নীলুকে নিয়ে যেতে পারি আমাদের সাথে? তুমি তো জানো ওদের ছাড়া আমার একদম ভালো লাগে না। নিশির পুরো পরিবার যাচ্ছে তিশা, রূপক তাদেরকেও ইনভাইট করেছে। তুই শুধু নীলুকে জিজ্ঞেস করিস ও আমাদের সাথে যাবে কি না। যাওয়ার ইচ্ছে থাকলে কালই ব্যাগ প্যাকিং করে আমাদের বাসায় চলে আসতে বলিস। ওকে মা, থ্যাংক ইউ। বলেই তিশা খুশি হয়ে নাস্তা না করে চলে গেল নীলুকে ফোন দিতে। আরে তিশা, নাস্তা তো করে যা। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না, দিন দিন বড় হবার বদলে ছোট হয়ে যাচ্ছে। মা বাদ দাও তো, একদিন ঠিক হয়ে যাবে। আমার কথা শোনো একটু, আমি কাল তোমাদের সাথে আসতে পারবো না, হাতে কাজ আছে, তবে কাজ শেষ করেই চলে আসবো পরের দিন। আচ্ছা ঠিক আছে, তুই বরং রূপকে ফোন করে বলে দিস, তা না হলে আবার রাগ করবে ছেলেটা। হুম। রায়হানও সায় দিল। কলেজ শেষে তিশা ও নীলু কথা বলতে বলতে নীলুদের বাসার দিকে যাচ্ছিল, কারণ নীলুকে নিয়ে আবারও ওকে বাসায় যেতে হবে। পথিমধ্যে হঠাৎ পথ আগলে সামনে দাঁড়ালো আবির। আবির হলো নীলার কাজিন। আবির এসেই প্রশ্ন করে, হাই তিশা, কেমন আছো? তিশাও হাসি মুখে জবাব দেয়, হ্যালো আবির ভাইয়া, আমি ভালো। আপনার খবর কি? ও তিশা, তোমাকে না কতবার বললাম এসব ভাইয়া টাইয়া একদম বলবে না, আমায় ভালো লাগে না শুনতে। ইউ নো উই আর জাস্ট ফ্রেন্ডস, সো হোয়াই কল এ ব্রাদার? তিশা আবিরের কথা শুনে মনে মনে বলতে লাগলো, আরে আবাল মানুষ, তোর ভালোর জন্যই বলছি। তুই যদি জানতি আমার আশেপাশে হিডেন ক্যামেরা আছে, যা শুধু আমাকে নজরে রাখার জন্য। সেই ক্যামেরায় তুই বন্দি হলে এই সুন্দর চেহারা আফ্রিকার বান্দরের মতো হয়ে যাবে। তখন আমি কেন, কোনো মেয়েই আর তোকে দেখে পাগল হবে না। তোকে তখন চিড়িয়াখানায় রাখতে হবে। তিশা, কি এত ভাবছো? তিশাকে অন্যমনস্ক হতে দেখে আবির জিজ্ঞেস করলো, কিছু না, আসলে বাদ দেন, আপনাকে না বলছি এভাবে পাবলিক প্লেসে আমার সাথে কথা বলতে আসবেন না। ব্যাপারটা একদমই আমার পছন্দ না। আর ভাইয়ার কানে গেলে আমার কপালে শনি নেমে আসবে। আরে এত ভয় পাও কেন? তোমার ভাইকে আর এখন তোমার ভাই তো অফিসে, আমি জানি, তাহলে দেখার তো কোনো চান্স নেই, সো নো টেনশন। আপনি বুঝবেন না এসব। এখন বলুন কিছু বলার থাকলে। বলতে না, তোমাকে কিছু দিতে এসেছি। তাই নাকি? দেখো তোমার পছন্দের। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া। এগুলো আসলেই অনেক পছন্দ হয়েছে আমার। হোয়াইট রোজ। ও তিশা, আবার ভাইয়া? হ্যাঁ অবুজ বালিকা, আমি হতে চাই তোমার সাইয়া। তুমি কেন ডাকো বারবার আমাকে ভাইয়া? আবির মনে মনে কথাটা বলছে। তিশার মুখে বারবার ভাইয়া ডাকটা ওর বুকে মনে হয় তীরের মতো বাজে, কারণ সে তো তার এই অবুঝ বালিকাটার প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু এই ভাইয়া ডাকটার কারণে তিশাকে তার মনের কথা বলতে পারছে না। তিশা যদি কিছু মনে করে, ভয় পায় আবির তিশাকে হারানোর। তিশা ফুলগুলো নিয়ে নীলুর সাথে চলে গেল, আর আবির নিরাশ হয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ কিছু বলার ছিল আবিরের, কিন্তু আজও তার মনের কথা মনেই রয়ে গেল। রূপকদের গ্রামের বাড়ি আসতে আসতে তিশার রাত হয়ে গেল। জিসানদের পুরো পরিবারও এসেছে ওদের সাথে। জিসানের পরিবার জিসানের বাবা তৌফিক আহমেদ, মা রাবেয়া বেগম আর জিসানের বড় ভাই তাওহিদ
এবং তার স্ত্রীর নাম তানজিলা। তাদের একটি মেয়ে আছে, তারিন, বয়স মাত্র 3 বছর। আর আছে জিসানের একমাত্র বোন নিশি। আর এখন জিসান বাদে সবাই এখানে উপস্থিত, কারণ রূপকদার বিয়ে। রূপকদা হলো আমার কাজিন, আমার বড় চাচার ছেলে। সব আত্মীয় স্বজন দিয়ে বাড়িটা ভরপুর হয়ে রয়েছে। সবাই আপ্যায়নে ব্যস্ত জিসানদের পরিবারকে। আমি জার্নি করে খুব টায়ার্ড, তাই সুযোগ বুঝে রুমে চলে আসি আর ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেই। তখনই ফোনের টুংটাং শব্দটা আমাকে খুব বিরক্ত করে তুলল। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে দেখি বড় বড় অক্ষরে লেখা, আই এম কামিং ব্যাক। মেসেজটা পড়ে তিশা বুঝতে পারলো না কে, কারণ নাম্বারটা আননোন নাম্বার থেকে আসা। প্রথমে তিশা মনে করেছিল হয়তো জিসান পাঠিয়েছে, কিন্তু নাম্বারটা তো বাংলাদেশের। তাহলে কে আমাকে এমন উদ্ভট মেসেজ পাঠালো? ভোরের প্রথম প্রহরেই চারদিক থেকে আসা পাখির কিচিরমিচির শব্দ কর্ণকুহরে এসে বাড়ি দিয়ে যাচ্ছে। অদ্ভুত প্রশান্তিতে ভরে যাচ্ছে আমাদের মনে শরীর, কারণ এমন ঘটনা সচরাচর ঘটে না শহরের মানুষের ক্ষেত্রে। তারা তো অভ্যস্ত গাড়ির হর্ন বা অ্যালার্ম ঘড়ির টোটো শব্দ শুনে নিদ্রা থেকে জাগার। মজার বিষয় হলো নানা ধরনের পাখির সমাহারের কারণে এই গ্রামটি পাখির গ্রাম হিসেবে পরিচিত লাভ করেছে। তাই তো এই গ্রামের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। তবে আজ পাখি না, মানুষের কোলাহলে ঘুম ভেঙেছে আমার। বিয়েবাড়ি বলে কথা, আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। সকালের প্রথম প্রহরে সবাই জেগে উঠেছে, আর তাদের কোলাহলে আমার নিদ্রাও দৌড়ে পালালো কোনো এক অচিনপুরে। নিদ্রা থেকে উঠে সোজা রূপকদাদের বাড়ির ছাদে এসে দাঁড়িয়েছি। রূপকদাদের গ্রামটা অনেক সুন্দর, চারিদিকে সবুজের মেলা, ধানের মাঠ, পাশে কলা গাছ, এইসবই চোখে দেখার মতো। বাড়ির পিছনে বেশ কিছু নাম না জানা গাছ আছে। ছোটোখাটো জঙ্গলের মতো লাগে আমার। এই গ্রামে একটা শুটিং স্পটও আছে। প্রতি মাসে কোনো না কোনো নাটক বা সিনেমার শুটিং নাকি চলতেই থাকে। অনেক মানুষ তখন সেখানে ভিড় জমায় পর্দার সেসব নায়ক নায়িকাদের দেখার জন্য। এখানে আসার পর কাল থেকে রূপকদার সাথে আমার একবারও দেখা হয়নি। আজও নাকি সকাল সকাল বের হয়ে গিয়েছে কোনো স্পেশাল গেস্ট আসবে বলে তাকে রিসিভ করতে। হঠাৎ নিশি ও নীলা দুজনে নিশ্চুপে এসে আমার ভাবনার মাঝেই পেছন থেকে জড়িয়ে ধরে। ওদের এমন আচানক আসার দরুন আমি ভয়ে প্রথমেই পেয়ে যাই। বেয়াদবের গোষ্ঠী, এভাবে কেউ কাউকে ভয় দেখায়? তিশা ছদ্ম রাগ দেখিয়ে বলল, কেন, এখানে ভয় পাওয়ার কি আছে? আর আমরা যে জলজ্যান্ত দুজন মানুষ নিজের পায়ে হেঁটে আসলাম, তুই বুঝতে পারিসনি? কার চিন্তায় এত বিভোর ছিলিস? নিশি একভ্রু উঁচু করে সন্দেহ নজরে তাকালো তিশার আনমনে বলল। নিশি একভ্রু উঁচু করে সন্দেহ নজরে তাকালো। তিশা আনমনে বলল, চিন্তা না, তবে কেমন জানি অদ্ভুত একটা ফিলিংস তাড়া করছে মনে সকাল থেকে। বুঝতে পারছি না কেন, খুব অস্থির লাগছে। তাই নাকি? এই এই তুই আবার আমার ভাইকে স্মরণ করছিস না তো? তিশা বিরক্ত চোখে তাকালো। এমন কোনো কিছুই ওর মনে নেই, তাই সরল বাক্যে বলল, তোর কি মাথা খারাপ হয়েছে নিশি? আমি আবার ওনাকে স্মরণ করব? আমার কি আর কোনো কাজ নেই? আমি তো পারলে তোর ওই উগান্ডা ভাইকে আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দিতাম। কেন রে, এমন বলিস কেন? কি করেছি ও? তুই কিন্তু মোটেও অস্বীকার করতে পারবি না ভাইয়া যে তোকে অনেক ভালোবাসে। মনে আছে 4 বছর আগের তোকে হারানোর ভয়ে কি কাজটা না করেছিল? আর তোর ভালোর জন্যই তো সব কিছু ছেড়ে কত দূরে গিয়ে পড়ে আছে এখন। আমাদের ছেড়ে গিয়ে কিন্তু ভাইও অনেক কষ্টে আছে জানিস। 4 বছরের ওপর হয়েছে, ভাইকে আমরা কেউ চোখে দেখি না। নিশি কিছুটা আহত স্বরে কথাটা বলল। তিশার খারাপ লাগলো নিশির মলিন মুখটা দেখে। ও এভাবে বলতে চায়নি, কিন্তু ভুলবশত মুখ দিয়ে বের হয়ে গেল। আর বলার পর কিছু করণীয় ছিল না। তিশা নিশির হাতটা ধরে, আমি দুঃখিত নিশি, আমি এভাবে বলতে চাইনি। আমি জানি তুই ওনাকে খুব ভালোবাসিস আর খুব মিসও করছিস, কিন্তু আমি কি করব? তুই বলে দে, উনি তো চলে গিয়েছে, কিন্তু আমাকে একা রেখে যায়নি।
আমার চারপাশে নিজের একটা অদৃশ্য জাল বুনে গিয়েছে, আর সেই জাল থেকে নিজেকে না মুক্ত করতে পারছি, না শান্তিতে থাকতে পারছি। দেখিস না, তোর ওই যমরাজ ভাইয়ের জন্য তো মরতে গেলেও শান্তি মতো মরতেও পারবো না। নিশি নিজের মন খারাপ ভুলে স্বভাবসুলভ আচরণে ফিরে এসে বলল, আচ্ছা, এইসব বড় বড় কথা না হয় ভাই এলেই ভাইয়ের সামনেই বলিস, আবার ভয়ে পালিয়ে যাবি না তো? বলেই হা হা করে হেসে উঠল। তিশার নিজের ভাবনায় অন্যমনস্ক হয়ে নিশির কাঁধে মাথা রেখে শুধালো, পালাতে চাইলে কি তোর ভাই পালাতে দিবে? আমাকে মোটা দড়ি দিয়ে পারলে বেঁধে রাখবে। কোনো ভরসা নেই, সাইকো একটা। তা ঠিক বলেছিস। শুধু দোয়া করি ভাইয়ের রাগটা যেন আগের থেকে একটু কমে যায়, তা না হলে থাক, তোকে বলে ভয় দেখাতে চাই না। নিশি মনে মনে ভাবছে। নিশি ও তিশা যখন কথা বলতে ব্যস্ত, তখন নীলুর চোখ গেল গ্রামের সরু পথ দিয়ে আসা ব্ল্যাক রঙের BMW গাড়িটার দিকে। রূপকদের বাসার দিকেই আসছে গাড়িটি শো শো করে। চোখের পলকে গাড়িটি বাড়ির ভেতরেই প্রবেশ করতে দেখা গেল। কৌতূহলে নীলু তিশা ও নিশিকেও ইশারা করে দেখালো আগত গাড়িটির দিকে। কে এসেছে এমন বিলাসবহুল গাড়িতে? তিশা ও নিশি দুজনেই পাশাপাশি ছাদে দাঁড়িয়ে আছে। তাদের দুজনের দৃষ্টি আপাতত বাড়ির ভেতরে প্রবেশ করা গাড়িটির উপর। কিন্তু প্রায় 5 মিনিট পার হয়ে যাওয়ার পরও গাড়ি থেকে কাউকে নামতে না দেখে তিশার মুখ জুড়ে বিরক্তির ভর করল। দেখার ইচ্ছা উবে গেছে ওর এখন। তাই পাশ ঘুরে ছাদের কার্নিশে পিঠ ঠেকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, দেখ গিয়ে কোন নবাবজাদা এসেছে আল্লাহই জানে। গাড়ি থেকে নামতে নাকি এত সময় লাগে? এখন কি তাকে পালকি দিয়ে নামানোর আমন্ত্রণ করতে হবে? যত সব আজগুবি পাবলিকে ভরা দুনিয়ায়। তাই তো মনে হচ্ছে। কে জানে কোন লাট সাহেবের পদধূলি পড়েছে এই আঙিনায়। নিশিও হেসে বলল। কিছু প্রহর বাদেই গাড়ির পেছনে দরজা খুলে রূপক বের হয়ে আসলো। সামনে ড্রাইভিং সিটে পাশে দরজাটা খুলে নেমে আসলো রায়হান। হোয়াইট কালারের শার্টটিতে রায়হানকে যা লাগছে না, নিশি বেচারি তো চোখেই সরাতে পারছে না। উফ, মুখ দিয়ে কেবল এই শব্দটি বের হলো নিশির, আর চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে রায়হানকে। কিছুটা লাজুক স্বরে বলতে লাগলো, দেখ আমার হিরো এসে পড়েছে। তিশা নিশির কাণ্ড থেকে হাসতে হাসতে সামনে তাকায়, আর সামনে তাকাতেই এবার যা দেখে তা দেখে বেচারি ছোটোখাটো হার্ট ফেল হয়ে যাবার উপক্রম। সাথে সাথেই মুখের হাসিটা উড়ে গেল। মনে হয় কেউ জোর করে মুখে তিতা করলা পুরি দিয়েছে ওর। ঠিক এমন লাগছে তিশাকে দেখে, কারণ ওর যমরাজ স্বয়ং ওর সামনে দাঁড়িয়ে আছে। এটা কি করে হলো? কেন হলো? কিভাবে হলো? এমন আবোল তাবোল বকতে লাগলো মনে মনে তিশা। রায়হান নামার পরপরই ড্রাইভিং সিটের দরজা খুলে নেমে আসলো একটা সুদর্শন পুরুষ। ব্ল্যাক কালারের শার্ট পরনে, তার হাতাটা কোণে পর্যন্ত ভাঁজ করা, বুকের সামনে দুটো বোতাম খোলা, আর এতে পুরুষটির লোমে ভরা ফর্সা বুকটা কিছুটা উকি দিয়ে বের হয়ে এসেছে। হাতে ব্র্যান্ডের ওয়াচ, আর তার সিল্কের চুলগুলো বাতাসের তালে তালে উঠছে, মনে হয় খেলা করছে। চোখে সানগ্লাস আর মুখে খোঁচা খোঁচা দাড়ি তার সুন্দর মুখটাকে যেন আরও বেশি আকর্ষণ করে তুলতে সাহায্য করছে। এজন্য এক অ্যাটম বোম ক্রাশকেও খেতে না চাইলেও এই ব্যক্তিকে দেখে না খাওয়ার কোনো উপায় নেই। কিন্তু তিশা সে তো শকড। জিসান এতক্ষণ গাড়িতে বসে থেকে ছাদে দাঁড়িয়ে থাকা ওর তিশাকে পর্যবেক্ষণ করছিল। দীর্ঘ 4 বছর পর দেখল তিশাকে। জিসানের কাছে মনে হলো ওর হার্টবিট দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে হঠাৎ। একে শান্ত করতে না পারলে হয়তো আজ ওর মৃত্যু নিশ্চিত। আর এটাকে শান্ত করার একমাত্র ওষুধ হলো সামনে দাঁড়িয়ে থাকা সেই পিচ্ছি পরিটার কাছে ভাবতেই ওর মুখে একটা হাসি খেলে গেল। দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আজকের পর থেকে ওর কাঙ্ক্ষিত মানুষটি কেবল ওর, আর কারো না। সেখানে কারো দখলদারি নিষেধ। ভাবনা শেষে জিসান নিজেকে সামলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। চোখের সানগ্লাসটা খুলে বুকের খোলা শার্টের সামনে রেখে ছাদের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। জিসান ভাইয়া, বলেই নিশি জোরে সোরে একটা চিৎকার দেয়।
নিশির গগন বিদারী চিৎকারে তিশার ধ্যান ভাঙতে যথেষ্ট ছিল। কিছু বুঝে ওঠার আগেই নিশিকে দৌড়ে নিচে নামতে দেখা গেল। নিশি নিচে নেমে ছুটে গেল ভাইয়ের কাছে। আবেগে জিসানকে জড়িয়ে ধরে কেঁদে দিল মৃদু স্বরে। জিসানও এতদিন পর আদরের ছোট্ট বোনটিকে কাছে পেয়ে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়ল। এতক্ষণে বাড়ির সবার কাছে পৌঁছে গেল জিসান এসেছে, তাই সবাই বাড়ির বাহিরে বের হয়ে এলো দেখতে ঘটনা আসলে সত্য কিনা। এত বছর পর নিজের ছোট ছেলেকে দেখতে পেয়ে জিসানের মাও কান্না করে দিল। বাকি সবাই সারপ্রাইজ, আর সবাইকে সারপ্রাইজ দিতেই জিসানের এখানে না বলে আসার আয়োজন। শুধু রায়হান আর রূপক জানতো জিসান আসবে। সবার সাথে কুশল বিনিময় করে জিসান। এরপর সবাই এক প্রকার টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল জিসানকে। আর জিসানের নজর তখনও বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা হতবিহ্বল সেই যুবতীর দিকে। তিশা মনে হয় এখনও কোনো ঘোরের মধ্যে আছে, ভাবছে হয়তো দিবা স্বপ্ন দেখছে। কিন্তু কি ভয়ানক এই স্বপ্ন! এমন স্বপ্ন তো স্বপ্নেও দেখতে চায় না তিশা। হঠাৎ নীলুর ধাক্কায় সম্বিত ফিরল তিশার অবস্থা দেখে নীলু প্রশ্ন করল, কি রে, তুই এমন কাঁপছিস কেন? চল আমরাও নিচে যাই, জিশান ভাইয়া এসেছে তোকে সারপ্রাইজ দিতে। দোস্ত, তোর হিরোটা এত হ্যান্ডসাম কেন রে? আমি তো চৌকি সরাতে পারছিলাম না তার থেকে। তিশার হঠাৎ রাগ উঠল নীলুর কথা শুনে। কেন জানা নেই, তবে খারাপ লেগেছে এটা সত্য। তাই নীলুর দিকে খানিক রাগী চোখে তাকাতেই বেচারি ভয় পেয়ে জড়সড় হয়ে দাঁড়ায়, মুখে বলে, আরে হিরো তো তোরই, আমাদের তো ভাইয়া লাগে। এখন চল নিচে যাওয়া যাক। তিশাকে এক প্রকার টেনে নিয়ে গেল। জিসান সোফায় বসে মাকে জড়িয়ে ধরে আছে, কারণ আন্টি এখনও কান্না করছে। এটা হয়তো আনন্দের কান্না। জিসান বরাবরই মায়ের আদরের সন্তান ছিলেন। ছোটবেলা থেকে ভীষণ জেদি টাইপ এর মানুষ ছিলেন তিনি। তার যেটা চাই তো চাই। নিজের পছন্দের জিনিসটিতে কারো স্পর্শ উনি পছন্দ করতেন না। মাঝে মাঝে আমার মনে হয় উনি একটা সাইকো। জিসানের বিদেশে যাওয়ার পর আন্টি অনেক দিন অসুস্থও ছিলেন, তাই তো আজ এত বছর পর ছেলেকে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারছে না। জিসান কিছুক্ষণ চুপ থেকে এবার মায়ের পায়ের নিচে বসে মায়ের কোলে মাথা রাখলো। উফ মা, এবার তো থামো। দেখো আমি এসে পড়েছি তোমার কাছে, আর কোথাও যাব না। তুমি কান্না বন্ধ করে আমাকে একটু আদর করে দাও তো। দেখো তোমার একটু আদর কত বছর ধরে পাই না। জিসানের মা সাথে সাথেই জিসানের কপালে একটা চুমু দিয়ে দিল। ড্রয়িং রুমে বসে সবাই যে যার সাথে গল্প করতে ব্যস্ত, আর জিসান উনি তো তারিনকে কোলে নিয়ে সবার সাথে কথা বলছে আর চোখে বারবার আমাকে দেখছে। আর আমি পালানোর রাস্তা খুঁজছি, তখনই রায়হান ভাই আমাকে দেখেই হাত ধরে তার পাশে বসালো। আর তখন তো পালাতেও পারবো না। কিছুক্ষণ পর সব বড়রা যার যার কাজে চলে গেল। আশ্চর্যজনক বিষয় হলো, জিসান সবার সাথে কথা বললেও আমার সাথে কোনো কথা বলেনি এখনো। এদিক দিয়ে ভয়ে আর টেনশনে আমার শরীর দিয়ে ঘাম ছুটছে, কারণ এই 4 বছর উনি হাজারবার চেষ্টা করেছে ফোনে একবার আমার সাথে কথা বলার, কিন্তু আমি কোনো না কোনো বাহানায় তার ফোনটা পর্যন্ত রিসিভ করিনি। তাই উনি ভীষণ রেগে আছেন আমার উপর, আমি জানি। আমাকে তো যথারীতি হুমকিও দিয়ে দিয়েছে, যেদিন উনি দেশে আসবে সুদে আসলে সব নাকি তুলে নেবে। কিরে তিশা, তুই এত ঘামছিস কেন? রূপক প্রশ্ন করলো। আমি ভাবলার মতো কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিলাম। আসলে কি জবাব দিব এই মুহূর্তে ভেবে কুল পাচ্ছিলাম না। হঠাৎ মা সবাইকে নাস্তার জন্য ডাকতেই আমি হাঁপ ছেড়ে বাঁচলাম মনে হলো। বাড়ির বড়দের নাস্তা অনেক আগেই হয়ে গিয়েছে, বাকি ছিল শুধু ছোটরা। রায়হান ও জিসান ভাইও নাস্তা করতে বসে গেল। রূপকদা আমাকে জিজ্ঞেস করলো আমি নাস্তা করেছি কিনা। আমি মাথা নেড়ে না বলতেই উনি তার পাশের চেয়ারে বসার ইশারা করেন নাস্তা করার জন্য। জিসান ভাই আমার সামনের চেয়ারে বসেই নাস্তা করছিল। একবার তার দিকে দৃষ্টি পড়তেই বুঝতে পারি উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন। তার চোখে চোখ পড়তেই আমি সাথে সাথে চোখ নামিয়ে ফেলি। এই চোখের চাহনি একদিন নিশ্চিত আমাকে খুন করে ফেলবে। কোনো রকম
নাস্তা করে উঠে দাঁড়ালে সামনে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত ভ্রুযুগল কুঁচকে আসে। আমি কিছু বলবো তার আগেই মা দাঁতে দাঁত চেপে বলা শুরু করলো। মায়ের কথা শুনে নিজের দিকে একবার ভালো করে তাকালাম। সত্যিই তো, আমি সালোয়ার জামা ওড়না 3 কালারের 3টা পরেছি। কাল এত বেশি টায়ার্ড ছিলাম যে ব্যাগ খুলে হাতে যা পেয়েছি তাই পরে নিয়েছি। আমি একটা জোরপূর্বক হাসি দেওয়ার চেষ্টা করলাম নিজের বোকামি লুকাতে। ছি, কি লজ্জার ব্যাপার! সকাল ধরে আমি এসবই পরে ঘুরছি সারা বাড়ি। এমনিই সবার সামনে এমন প্রশ্ন করে মা আমার ইজ্জতের ফালুদা করে দিয়েছিল। তাতে আবার কিছুটা বরফ ঢেলে জমিয়ে তুলতে সাহায্য করলো রায়হান ভাই। বলল, মা, তোমার মেয়েকে দেখে মনে হচ্ছে এই বাড়ির কাজের লোক। দেখো না নিজের কি হাল করে রেখেছে, কেমন ফকিরের মতো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। একটু চাল ডাল থাকলে দিয়ে একে আমাকে উদ্ধার করো। আমি অসহায়ভাবে দাঁড়িয়ে রায়হান ভাইয়ের কথাগুলো শুনছিলাম। কি অপমানটা না করছে আমায়। মাঝে মাঝে তো মনে হয় এটা কি সত্যি আমার ভাই, নাকি আমার বাপের দ্বিতীয় পক্ষের ঘরের ষড়যন্ত্র। ঘোর ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। হঠাৎ জিসানের দিকে আবারও চোখ পড়ে। উনি আমার দিকে স্থির দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে। এ তাকানোর কারণ আমি বুঝে উঠতে পারছি না। উনি এত শান্ত কেন, নাকি বিদেশ গিয়ে ভালো হয়ে গিয়েছে বেটা। কিন্তু আমি ভুল ছিলাম। এই জন্মে উনি কোনো দিনও ভালো হওয়ার মানুষ নন। মাত্র শাওয়ার নিয়ে গোলাপি কালারের একটা সালোয়ার কামিজ পরে রুম থেকে বের হলাম। উদ্দেশ্য হলো নিচের ড্রয়িং রুমে যাওয়া। আজ সবাই মেহেদি দিবে, তাই সেই নিয়ে আলোচনা চলছে নিচে। হঠাৎ কেউ আমার হাতটা ধরে হাঁচকার টানে রুমের ভেতরে নিয়ে গিয়ে দেয়ালের সাথে আটকে ফেললো। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা। চোখ মুখ খিচে মূর্তির মতো দাঁড়িয়ে থাকি। চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারলাম না, কারণ একটি শক্ত হাত আমার মুখটা চেপে ধরে আছে। মুখের ওপর তার গরম নিঃশ্বাসের আভাস পেতেই চোখগুলো শটান করে খুলে ফেলি। আশ্চর্য না হয়ে পারলাম না সামনের মানুষটাকে দেখে। এ তো জিসান ভাইয়া। আমি শুকনো একটা ঢোক গিলি। সে এখনো আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে এখন কিছুটা রাগের বহিঃপ্রকাশ ঘটছে তার ফর্সা মুখশ্রীতে। কিছু প্রহর যেতেই উনি মুখ থেকে হাতটা সরিয়ে ফেলল। আমি তখনও নিচের দিকে তাকিয়েছিলাম। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা ধাতস্থ করে নিলাম। বর্তমানে উনি আমার একদম কাছে দাঁড়িয়ে আছেন। আমাদের মাঝে হয়তো 1 ইঞ্চির মতো ফাঁক আছে। সচেতন নজরে উনি আমাকে উপর থেকে নিচ পর্যন্ত বারবার করে ভালো করে দেখে নিলেন একবার। এরপর মুখের সামনে এসে পড়া ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে আরও একটু কাছ ঘেঁষে দাঁড়ালেন। মুখটা কানের কাছে এনে ফিচেল স্বরে বললেন, শরীরের দিক দিয়েই শুধু বড় হয়েছিস, বুদ্ধির দিক দিয়ে সেই আগের পিচ্ছি দিশাই রয়ে গেলি। কি রে? উনি এতটা কাছে আসায় আমার হৃদয় স্পন্দনের ক্রিয়াচক্র মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর আমি নির্ঘাত মারা যাব। আমি কেমন দম বন্ধ হওয়ার অনুভূতিতে মরে যাচ্ছি। আংশিক উনি আমার কপালে শব্দ করে প্রগাঢ় একটা চুমু দিতেই আমার সর্বাঙ্গ কেঁপে ওঠে। উনি আবারও কানের কাছে মুখ নিয়ে বলে, অনেক জ্বালিয়েছিস এই 4 বছরে। এতদিন পিচ্ছি ছিলি বলে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন সব তুলবো আমি তোর কাছ থেকে। আমাকে নিজের আসক্তে মাতাল করে দূরে সরিয়ে দেওয়ার জন্য তোকে অনেক ভুগতে হবে জান। হঠাৎ আমার একটা হাত তার হাতের মুঠোতে নিয়ে নিজের গালে স্পর্শ করায় আমি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও সফলতা আসেনি। উনি চোখ বন্ধ করে আবারও বলতে লাগলো, আমার মাতাল করা ভালোবাসায় তোকেও আমি মাতিয়ে তুলবো। আমার 2 চোখে যে নেশা তুই ছড়িয়েছিস, সেই নেশার চাদরে তোকেও আমি জড়াবো। এতদিন কেবল আমি একা পাগল ছিলাম, আর আজ থেকে এই পাগলের পাগলামিগুলো তোকেও দেখাবো। আমি তখনও চোখ দুটো খিচে দাঁড়িয়ে তার কথাগুলো শুনছিলাম, কিন্তু শরীর মন সব অবশ হয়ে যাচ্ছে। ওনার সামনে দাঁড়িয়ে থাকাই যেখানে কষ্টকর আমার জন্য, সেখানে উনি আমার এত কাছে। জিসান কানে একটা কিস করে, এরপর নীরবতা একদম। আমি চোখ খুলে দেখি
কেউ নেই সামনে। এ কি, কোথায় গেল? আমি কি স্বপ্ন দেখেছি এতক্ষণ? একদম না, উনিই ছিলেন এখানে, আমি শিওর। রায়হান এসেই কাজে লেগে গেল। ভাইয়ের বিয়ে বলে কথা, জিসানের জন্য এমনি একদিন দেরি করে আসছে, তাই চাচার সাথে হাত লাগিয়ে কাজ কিছুটা কমানো দরকার। পুরো বাড়িতে লাইটিংয়ের কাজ চলছে আর রায়হান তা তদারকি করছে সব ঠিক করে করছে কিনা। হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। রায়হান পেছনে ঘুরে দেখে নিশি দাঁড়িয়ে আছে। রায়হান বিরক্ত স্বরে বলল, এই তুই এখানে কি করছিস? নিশি বিশাল একটা হাসি দিয়ে, আমি তো দেখছি। তুই কি দেখছিস এখানে? দেখার মতো কি এমন আছে যার কারণে চোরের মতো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে? এক মিনিট, এই লাইটিং ম্যানদের মধ্যে কারো প্রেমে টেমে পড়েছিস নাকি তুই আবার? সত্যি করে বল তো। রায়হানের এমন কথায় নিশি কি রিয়্যাক্ট দিবে বুঝতে পারছে না, শুধু চিন্তা করছে। রায়হান ভাই এমন একটা কথা কিভাবে বলতে পারলো? আমার পছন্দ কি এতই খারাপ? কি সাংঘাতিক মানুষ! নিজে দুধ চিনি ছাড়া চা বানিয়ে ফেলেছে, এখন সেই তেতো চা আমাকে গিলতে বলবে? কিরে, কথা বলছিস না কেন? ছি রায়হান ভাই, কী সব বলছেন? আমার পছন্দ এতটাই খারাপ না, বুঝলেন? রায়হান হাতের ফোনটা পকেটে রেখে, তা তো দেখতেই পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? দেখ তো তুই কি পরে আছিস, ছেলেদের মতো প্যান্ট ফতুয়া পরে আছিস। তোকে তো আমার মেয়ে মেয়ে মনেই হয় না। এই তোর পছন্দ? তোর থেকে সুন্দর লাগছে। দেখ আমাদের জমিলাকে। জমিলা রূপকদের বাসায় কাজ করে। বিয়ের জন্য জমিলা বারান্দায় বসে মশলা বাটছিল। রায়হানের কথা শুনে জমিলা বারান্দা দিয়ে রায়হানের দিকে তাকিয়ে তার পান খাওয়া 32টা দাঁত বের করে হাসি দিল। আচ্ছা, জমিলা যদি তার এই পান খাওয়া লাল লাল ঠোঁট দিয়ে রায়হানকে কিস করে, তাহলে রায়হানের ঠোঁট দুটো পানের পিকে লাল হয়ে যাবে না তো? তখন দেখতে কেমন লাগবে? জমিলা তো ইতিমধ্যে রায়হানের প্রেমে হাবুডুবু খেয়ে পড়ে গেছে, তাই তো 32টা দাঁত বের করে হাসছে। নিশে জমিলার হাসির রহস্য বুঝেও নিজেও খিলখিলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে রায়হানের উপর গিয়ে পড়ল। এই তুই কি করছিস? আর এভাবে হাসছিস কেন? ফাজিল মেয়ে, আমাকে কি তোর জোকার মনে হয়? এখনই এখান থেকে যাবি, না হলে থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেব। দাঁতের দাঁত চেপে রায়হান রাগের কথাটা বলে, কি হয়েছে? তুই আমাকে এভাবে ডাকলি কেন? আমি দু হাতে মেহেদি দিয়ে রুমে বসে আছি। মেহেদির আর্টিস্টের ওপর ভীষণ রাগ করেই এখানে এসে পড়েছি, কারণ আমার হাতে জিসানের নাম লিখে দিয়েছে। মেহেদি দেওয়ার পর যখন হাত দুটো দেখলাম, খুব রাগের সাথে অবাক হলাম, কারণ আমি কারো নাম লেখার কথা একবারও বলিনি। তাহলে মেয়েটি জানলো কি করে? আশ্চর্য! আমি তড়িৎ গতিতে মেহেদি আর্টিস্ট করা মেয়েটির কাছে গিয়ে জানতে চাইলে মেয়েটি তখন হাতের ইশারায় আমাকে জিসানকে দেখিয়ে দেয়। আমি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই লোকটি নির্লজ্জের সীমা ছাড়িয়ে আমাকে চোখ মারে। কি অসভ্য একটা লোক! জিসান নাকি মেয়েটিকে বলেছে আমার হাতে ওনার নাম লিখে দিতে। কি আশ্চর্য! আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলো না। এমন কেউ করে? অদ্ভুত! বাড়ির কেউ আমার হাতে ওনার নাম দেখলে কি বলবো আমি? কি লজ্জাটা না পেতে হবে সবার সামনে। উফ! খুব আয়োজনের সাথে মেহেদি অনুষ্ঠান শেষ হলো। ছোটদের সাথে সাথে বড়রাও মেহেদি দিয়েছে দু হাত ভরে। সবাই কম বেশি আনন্দ করছে আজ। রূপকদাকেও সব কাজিনরা ধরে মেহেদি দিয়ে দিয়েছে, কারণ রূপকদা নিজের বিয়েতে নিজেই নাকি মেহেদি দিবে না। এটি নাকি মেয়েদের দেওয়ার জিনিস, তাহলে সে কেন দেবে? কিন্তু তার কথা কেউ তোয়াক্কা না করে মেহেদি অবশেষে দিয়েই দিল। এসবের মাঝে একটা মজার ঘটনা হলো, জিসানকে দেখে রূপকদার কাজিন আশা আপু ভীষণভাবে ক্রাশ খেয়েছে। আশা আপু রূপকদার মামাতো বোন। অবশ্য ওনাকে প্রথম দেখায় বাড়ির সব মেয়েরাই এমনিই ক্রাশ খেয়েছে, কিন্তু আশা আপু একটু বেশি সিরিয়াস মনে হয়। তাই সবাইকে নাকি শাসিয়ে বলেছে জিসানের দিকে কাউকে নজর না দিতে। তাহলে সবার খবর আছে, আমরা যতগুলো মেয়ে আছি বিয়েবাড়িতে, তার মধ্যে আশা আপুই সবার বড়। এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, তাই তার ক্রাশকে কেউ নজর দিতে পারছে না। কিন্তু সে তো আসল ঘটনা জানেই না, জানলে কি করবে আল্লাহই জানে। আজ অনুষ্ঠানেও জিসানের আশেপাশের ঘুরতে দেখেছি,
কয়েকবার সেদে সেদে কথা বলতেও দেখেছি। জিশান অবশ্য যতটা পারছে এড়িয়ে চলছে, কিন্তু মেয়েটা চিপকু টাইপের। ব্যাপারটা আমার ভীষণ মজা লাগছে, কিন্তু জিশানের রাগ সম্পর্কে আশা আপুর ধারণা নেই। মেজাজ গরম হলে থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবে, ওনার কোনো ভরসা নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ খুব বিরক্ত লাগছে। বিরক্ত লাগার কারণটা হচ্ছে নীলা। সেই কখন থেকে ওকে ডেকে পাঠালাম, এখনো আসছে না। অ্যাকচুয়ালি মেহেদির অনুষ্ঠানের জন্য আমি হালকা নীল কালারের একটা লেহেঙ্গা পরেছিলাম, বেশ ভালোই মানিয়েছিল। তবে হঠাৎ কিছু একটা বিঁধতে লাগলো পিঠে। হয়তো ব্লাউজের হুকের কারণে এমন পেইন হচ্ছে পিঠে। আমি মেহেদির কারণে দেখতে পারছিলাম না, তাই নীলাকে খবর পাঠালাম। কিন্তু নীলা মনে হয় বিদেশে চলে গিয়েছে, তাই আসতে এত লেট হচ্ছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে আমি মনে করলাম হয়তো নীলু এসেছে, তাই পেছনে না দেখেই বললাম, নীলু ইয়ার দেখতো, আমার পিঠের চুলগুলো সরিয়ে ব্লাউজের হুকটাতে ব্যথা লাগছে, একটু ঠিক করে দে না। কেউ একজন আমার চুলগুলো খুব যত্নের সাথে পিঠ থেকে সরিয়ে এক কাঁধে রাখলো। কেন জানি তার স্পর্শে আমার শরীরে শিহরণ জেগে উঠল। আমি বুঝতে পারলাম এটা নীলার হাত না, তাহলে কে? আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম, পিছনে ঘুরতে ঘুরতে বললাম, কে? এত বড় সাহস কী করে হয় আমাকে টাচ করার? কিন্তু সামনে দাঁড়ানো ব্যক্তিটাকে দেখে আমার চোখ চড়ক গাছ। এ কি, আপনি এখানে? কেন, অন্য কাউকে আশা করেছিস তুই? জিসান ভ্রুটা কুঁচকে জিজ্ঞেস করলো। আমি ভেবেছিলাম নীলা এসেছে, তাই। আমি তার চোখের দিকে তাকিয়ে লজ্জায় তাকাতে পারছিলাম না। জিসান অনেকক্ষণ ধরে তিশাকে নিচে খোঁজাখুঁজির পর যখন পেল না, তখন উপরে আসলো চেক করতে। কারণ জিসান ভালো করে জানে তিশা এখন একটু অভিমান করে বসে আছে, তাই ওকে খুঁজতে এসেছে। জিসান তিশার সামনে এগোতে থাকলে তিশাও ভয়ে পিছিয়ে যায় আর পেছনে আলমারির সাথে আটকে যায়। জিসান তিশার কাছে এসে কোমরটা ধরে ঘুরিয়ে ফেলে। ব্লাউজের হুকটার দিকে হাত বাড়ালে তিশা বাধা দেয়। থাক, লাগবে না, আমি এক্ষুনি চেঞ্জ করে ফেলছি। তোকে কি আমি জিজ্ঞেস করেছি লাগবে কি না? তাহলে কেন নিজের ব্রেনে এত চাপ দিচ্ছিস? চুপচাপ দাঁড়িয়ে থাকবি। হুকটা ঠিক করার সময় জিসানের হাতের স্পর্শে তিশা বারবার কেঁপে উঠছে, চোখ দুটো খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ তিশার মনে হলো পিঠে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পড়ছে। সাথে সাথে তিশার সামনে ঘুরে যায়। তা দেখে জিসানের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। জিসানের এই হাসির রহস্য তিশা বুঝে উঠতে পারছে না, তাই তিশা জিসানের সাইড দিয়ে চলে যেতে নিলে জিসান কোমরটা ধরে আবার নিজের সামনে দাঁড় করায়। জিসানের চোখে কেমন এক কামুকতার নেশা দেখতে পাচ্ছে তিশা। আর জিসানকে একদম অন্যরকম লাগছে, কেমন নেশা ভরা চোখে তাকিয়ে আছে। তিশা বুঝতে পেরেই চলে যেতে চাইছিল, কিন্তু এখন জিসান তাকে আটকে ফেলেছে। জিসানের হাত কোমর থেকে আস্তে আস্তে তিশার পিঠে স্লাইড করছে। তা দেখে তিশা, প্লিজ ছাড়ুন, কি করছেন? জিসান হঠাৎ তিশার গলায় মুখ ডুবিয়ে শ্বাস নেয়। প্রগাঢ় মায়ায় বলে, কেন, তোর ভালো লাগছে না? না না না, প্লিজ ছাড়ুন। জানিস, তোকে আজ খুব হট লাগছে, একদম সানি লিওনের মতো। সানির মতো সুন্দর তো তুই আগেই ছিলি, আজ দেখছি সানির মতো আগুন লাগা দেখো তোর। তার উপরে এত সেজে গুজে বড় গলার ব্লাউজ পরে আমাকে পাগল করে ফেলছিস। ভাবছি আজ একেবারে বাসরটা সেরেই ফেলি, কি বলিস? তিশা এতক্ষণ চুপ থাকলেও এখন কান্না করে দেয়। রাগে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে মন চাইছে। তিশা ভাবতেও পারিনি জিসান ওকে এসব কথা বলবে। আপনি একটা অসভ্য মানুষ, প্লিজ যান এখান থেকে। তিশা চোখ মুখ খিচে কথাটা বলে। এবার জিসানের চোখ দিয়ে যেন আগুন ছড়ে। এতক্ষণও ইচ্ছা করে কথাগুলো বলেছিল তিশাকে। আচানক জিসান তিশার গাল দুটো চেপে ধরে। ও আচ্ছা, আমি এখন অসভ্য? আর তুই যে ফিটিং আর বড় গলার ড্রেস পরে পরে পুরুষের সামনে শরীর দেখিয়ে আনন্দে ঘুরছিস, সেটা কি? তোর দিকে সবাই কতটা খারাপ নজরে তাকিয়েছিল জানিস? আর এখন আমি বলেছি বলে অসভ্য হয়ে পড়েছি। অসভ্য কাকে বলে জানিস? জিসান এক টান দিয়ে তিশার ব্লাউজটা ছিঁড়ে ফেলে। জিসানের এমন কাণ্ডে তিশা হতভম্ব হয়ে যায়।
তিশার বাহু দুটো চেপে ধরে বলে, আমি সেই প্রেমিক পুরুষ না যে প্রেমিকার ফুলগুলো দেখেও চুপ হয়ে থাকবে বা তার সব অন্যায়গুলো বাচ্চামি মনে করে মাফ করে দেবে। আমি যেমন ভালোবাসতে পারি তেমনই শাসনও করতে পারি। তাই আজ লাস্ট ওয়ার্নিং তোকে, এরপরেও যদি দেখি এমন ড্রেস পরেছিস তাহলে তোর এমন অবস্থা করব যে নিজের দিকে নিজেই তাকাতে পারবি না, মনে রাখিস। জিসান তিশাকে ছেড়ে দিয়ে কটকট করে চলে গেল রুম থেকে। আর তিশা ধপাস করে নিচে বসে পড়ল। ভীষণ কান্না করতে মন চাইছে তিশার এখন। নিশি অনেকক্ষণ ধরে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য একটু পানি খাবে, কিন্তু কাউকে পাচ্ছে না। হঠাৎ রায়হানকে দেখতে পেল, মুখ দিয়ে একটা উফ শব্দ বের হলো। হোয়াইট কালারের পাঞ্জাবিটাতে কি জোশ লাগছে আমার হিরোটাকে। এই লোকটা হোয়াইট কালারটা একটু বেশিই পরে, অবশ্য ভালোও লাগে অনেক। রাইহান ভাইকে দেখলেই না আমার বুকটা ধুকপুক ধুকপুক করতে লাগে, এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। কিন্তু এই লোকটা সব সময় আমার অনুভূতিকে এক বালতি গরম পানি ঢেলে দেয়, আর এতে আমার শরীরের জ্বালাপোড়া আরও বেড়ে যায়। হঠাৎ নিশি মৃদু স্বরে রায়হানকে হাঁক পেরে বলল, একটু এদিকে আসবেন? রায়হান ভ্রু কুচকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুই আমাকে এভাবে ডাকলি কেন? আমার না খুব পিপাসা পেয়েছে। তা আমি কি করব? তোর পিপাসা নিবারণের জন্য কি কাউকে পাঠাতে হবে? আর ফাজিল মেয়ে বড় ভাইয়ের বন্ধুর সাথে এমন লেম মার্কা কথাবার্তা বলতে লজ্জা করে না? নিশি একটু বিরক্ত হয়ে, আপনি কি সহজ ভাষায় কথা বলতে পারেন না? সবসময় কথায় থার্ড মিনিংস ইউজ করেন কেন? সেটা আমার ব্যাপার, তোর মন না চাইলে কথা বলিস না। আমি আসি এখন। আরে দাঁড়ান, আমাকে একটু পানি তো পান করিয়ে দিয়ে যান। কেন, তোর হাতে কি হয়েছে? নিশি হাত দুটো রায়হানের সামনে এনে দেখালো, নাক মুখ ছিটকিয়ে। নিশি অবাক হয়ে গেল রায়হানের কথা শুনে। মেহেদি এত সুন্দর ঘ্রাণটা নাকি তার কাছে গোবরের গন্ধ লাগছে। নিশি একটু বিরক্ত হলো আজ রায়হানের এমন ব্যবহারে। হাতে মেহেদি দেওয়া তাই? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। আপনাকে আর খাওয়াতেই হবে না পানি, আমি অন্য কাউকে খুঁজে নেব। নিশি রায়হানের সাইড দিয়ে যেতে নিল। খপ করে নিশির চুল ধরে ফেললো রায়হান। আমাকে অ্যাটিটিউড দেখার সাহস করবি না, না হলে থাপড়িয়ে তোর দাঁত ফেলে দেব। তাতে দাঁত চেপে বলে, শুধু এইসব কথাই বলতে পারেন, ভালো কথা তো শিখলেই না। বিড়বিড় করে কথা বলে নিশি। রায়হান এক গ্লাস পানি মুখের সামনে ধরে। নিশিও আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নেয়। অন্ধকার রুমে নীলা ও তিশা বিছানায় শুয়ে আছে, আর জানালা দিয়ে চাঁদের আলো তাদের মুখে পড়ছে। তখন জিসান যাওয়ার পরপরই নীলার রুমে প্রবেশ করে। এসে দেখে তিশা কান্না করছে। নীলা তখন খুব কষ্টে তিশাকে শান্ত করায়। শাসন করা তারই সাজে সোহাগ করে যে, এই কথাটি শুনেছিস নিশ্চয়। জিশান ভাইও তোকে অনেক ভালোবাসে। কিন্তু আমি কেবল তার শাসনই দেখি, ভালোবাসা তো দেখিনি কখনো। উনি সর্বদা আমার সাথে এমন করে। উনি তোকে ভালোবাসে বলে শাসন করে, তোর অন্যায়গুলো কখনো প্রশ্রয় দেয় না। জানিস সত্যিকারের প্রেমিক সে, কিন্তু কথা হলো তুই ওনার ভালোবাসা কখনো বুঝতে চাসনি। নিজেকে ভাইয়ার কাছ থেকে গুটিয়ে ফেলেছিস। এভাবে চলতে থাকলে একদিন তুই ভাইয়াকে হারিয়ে ফেলবি। সেদিন হয়তো বুঝবি তুই কতটা ভাগ্যবান যে জিশান ভাইয়া তোকে এত ভালোবাসে। আমাকেই দেখ, এত ভালোবাসার পরও অবশেষে ধোঁকা পেলাম। কিন্তু জিশান ভাইয়াকে দেখ, এত বছর বিদেশে থাকার পরও তোকে ভুলেনি। তার মতো ছেলের জন্য যে কোনো মেয়ে পাগল হবে, অথচ দেখ উনি তোর জন্য পাগল। তাই বলছি, ওনার রাগের ভেতরে তোর জন্য যে ভালোবাসাটা আছে সেটা অনুভব করার চেষ্টা কর। তিশার মা মিসেস রেনু কখন ধরে তিশাকে ডাকছে, কিন্তু তিশা বিছানা থেকে ওঠার নামই নিচ্ছে না। আজ নাকি এই রুম থেকে বের হবে না, হলুদেও যাবে না। তিশা জিসানের উপর জেদ ধরেই শুয়ে আছে, আর জিসানের সামনে আর যাবেই না। কি মনে করে লোকটা আমাকে খেলার পুতুল? যেমনে নাচাবে তেমনিই নাচবো আমি। একদম না, আমার নামও তিশা। তিশাকে উঠাতে না পেরে বিরক্ত হয়ে রেনু বেগম চলে গেল। এদিক দিয়ে ডাইনিং টেবিলের সবাই নাস্তা করতে বসেছে। জিসান এসে দেখে সবাই আছে, কিন্তু তিশা নেই। তাই নিশিকে জিজ্ঞেস করে, তিশা কোথায়? ভাইয়া ও এখন ঘুমায়, আমরা
আমরা অনেক ডেকেছি কিন্তু আসবে না। জিসানের মেজাজ গরম হয়ে গেল। তিশাকে ডাকার জন্য চেয়ার থেকে উঠতে নিল। আশা এসে বাদ সাধে। আশা জিসানকে নাস্তা বেড়ে দিতে দিতে বলল কথাটা। জিসান নাস্তার প্লেটটা হাত দিয়ে সরিয়ে, থ্যাঙ্কস, বাট আমি তিশাকে সাথে নিয়েই নাস্তা করব। আমার চিন্তা আপনাকে করতে হবে না। বলেই জিসান উঠে চলে গেল। আশার মুখটা দেখার মতো ছিল তখন। আর ডাইনিং টেবিলে বসা সবাই মিটিমিটি করে হাসতে লাগলো আশার এমন অবস্থা দেখে। জিসান সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পথিমধ্যে রেনু বেগমের সাথে দেখা হয়। জিসান স্মিত হেসে জিজ্ঞেস করে, আরে জিসান বাবা, ভালোই হলো তোমার সাথে দেখা হয়েছে। জিসান স্মিত হেসে জিজ্ঞেস করে, কেন আন্টি? এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। দেখো, কাল রাতেও কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এখনও নাকি কিচ্ছু খাবে না। আজ নাকি ওই রুম থেকেই বের হবে না। গৃহবন্দী বাসিন্দা তিনি আজ। বুঝেছো কিছু? জিসানের মাথাটা সকাল সকাল গরম হয়ে গেল। ওর মন চাইছে তিশাকে এখন মাথায় তুলে এক আছাড় মারতে। এতে হয়তো মনটা একটু শান্তি পেত। এই মেয়েটা আমাকে জ্বালাতে খুব মজা পায়। পরক্ষণে নিজেকে শান্ত করে রেনু বেগমকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। আচ্ছা যাও, দেখো উঠাতে পারো কি না। ঘুম কাতুরে তিশা কোল বালিশকে জড়িয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ পেছন দিয়ে কেউ ওকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে নিজের সাথে। জড়িয়ে ধরা ব্যক্তিটার হাত তিশার পেটের উপরে। তিশা কিছুটা বিরক্ত হয়ে হাতটা সরিয়ে দেয়। আসলে ও ভেবেছে হয়তো নিশি, কারণ নিশি তিশাকে ঘুমাতে দেখলে প্রায়ই পেছন দিক দিয়ে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কিন্তু হাতটি আবারও তিশার পেটে জড়িয়ে ধরে নিজের সাথে আরও চেপে ধরে। এবার তিশা ঘুম থেকে বলে ওঠে, এসব কি নিশি? সবসময় ভালো লাগে না। আমি কি তোর বর নি? তুই আমাকে এভাবে জড়িয়ে ধরবি? জড়িয়ে ধরার এত শখ থাকলে আন্টিকে বল একটা বিয়ে করিয়ে দিবে। এসব বলে হাতটা আবার সরিয়ে দেয়। এবার তিশা অনুভব করে কেউ ওকে আবারও জড়িয়ে ধরে চুলে মুখ ডুবাচ্ছে গভীরভাবে। তিশার এবার মেজাজ গরম হয়ে যায়। লাফ দিয়ে উঠে একদম দাঁড়িয়ে যায়। জড়িয়ে ধরা ব্যক্তিটাকে না দেখেই বলে ফেলে, ওই, তোরা ভাই বোন এত লুচু কেন? কথা বলে যেই না পেছনে ঘুরে তিশা মুখে হাত দিয়ে চেপে ধরে জিসানকে সামনে দেখে। আপনি এখানে কি করছেন? জিসান মাথায় নিচে দু হাত দিয়ে পায়ের উপর পা দিয়ে আরামসে শুয়ে বলে, কি করছি মানে? তোর সাথে ঘুমাতে আসছি। এ কথা বলেই আমার হাত ধরে টান দিলে আমি বেসামাল হয়ে তার বুকের উপর গিয়ে পড়ি। উনিও সুযোগ পেয়ে আমাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। শুনলাম তুই নাকি নাস্তা করবি না, হলুদে যাবি না, এমনকি এই ঘর থেকে আজ বেরই হবি না, সারাদিন ঘুমিয়েই কাটাবি। তাহলে আয় দুজনে একসাথে ঘুমিয়ে থাকি। তুই একলা গৃহবন্দী থাকবি কেন? এতে বোর ফিল করবি। দুজনে একসাথে থাকলে আরও ভালো হবে। এই বাহানায় তোর সাথে আমি একটু রোমান্সও করতে পারবো। কি বলিস? এই না না, আমি জিসান থেকে ছুটেই বলি আমার আর দুদিনও ঘুম আসবে না। থাক, আমি ছুটে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। কিন্তু আর কত পাগলি, পাগল করবি আমায়? তোর দেওয়ানা হয়ে অবশেষে পাগলা গারদে না যেতে হয়। জিসানের কথায় থমকে যাই। পেছনে তাকাতেই উনি কাছে এসে আমার ওড়নাটা আমার শরীরে জড়িয়ে দিয়ে রুম থেকে চলে যায়। হায় আল্লাহ, এতক্ষণ ধরে তার সামনে ওড়না ছাড়াই ছিলাম। আমার তো লজ্জায় এখন এক গ্লাস পানিতে ডুবে মরে যেতে মন চাইছে। উফ, ফ্রেশ হয়ে আমি নিচে চলে আসি। ওখানে জিসান এখনও আমার জন্য অপেক্ষা করছে। আমি জিসানের পাশের চেয়ারটা ছেড়ে অন্য চেয়ারে বসতে নিলে জিসান আমার হাতটা ধরে টান দিয়ে তার নিজের পাশের চেয়ারে বসায়। আমি ভীষণ অবাক জিসানের এমন আচরণে, কারণ তখন আশেপাশে অনেক আত্মীয় স্বজন ছিল। তারা যে ব্যাপারটা দেখেনি এমন না, সবাই দেখেছে। জিসান ওনার প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। আমি এত খেতে পারবো না, আপনিই খান আপনারটা। তুই খাবি নাকি আমি খাইয়ে দিব? জিসানের হুমকির স্বর আর স্থির দৃষ্টি আমার দিকে। আমি জিসানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আশেপাশে চোখ বুলালাম। আশেপাশে অনেক মানুষ। এখন না খেলে এই লোকটা সত্যিই সবার সামনে আমাকে খাইয়ে দিবে। কোনো বিশ্বাস নেই, তার চেয়ে ভালো নিজের হাতে খাই। আর এসব দূর থেকে দাঁতে দাঁত চেপে আশা আপু দেখছিল আর জ্বলছিল।
আমরা সব কাজিনরা মিলে রূপকদাদের উঠানে বসে গল্প করছিলাম। আজ রূপকদার হলুদ সন্ধ্যা, তাই সবাই মিলে আলোচনা করছে কে কি পরবে, কে কি করবে। আমিও বসে বসে নিশির সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ চোখ গেল বাড়ির গেটের দিকে। জিসান দাঁড়িয়ে আছে, রূপকদা ও তার কিছু ফ্রেন্ডসরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে সবাই রূপকদাকে টিচ করছে, হয়তো সুরভি ভাবির কথা বলছে। তাই তো ভাইয়ার মুখটা টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে। এসবের মাঝে আমার চোখ গেল জিসানের উপর। স্কাই ব্লু কালারের একটা শার্ট পরা, তবে কালারটা বেশ মানিয়েছে তাকে। হাতের 2 আঙুলের মাঝে সিগারেটটা চেপে রেখে কপালে আসা সিল্কি চুলগুলোকে বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। অদ্ভুত বিষয়, আজ কেন জানি তাকে দেখতে আমার ভীষণ ভালো লাগছে। সারাদিন তাকিয়ে থাকলেও মনে হয় ক্লান্ত হব না। উফ, এমন কেন হচ্ছে? হঠাৎ জিসানের চোখ পড়ে আমার উপর। আমি সাথে সাথে চোখ সরিয়ে ফেলি। কি লজ্জার বিষয়, কিন্তু ব্যাটা খাটাইসা কি বুঝে গিয়েছে আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। হঠাৎ নীলুর চিৎকারে আমার আত্মা কেঁপে উঠে, আর আমি তো ভুলেই গিয়েছিলাম। জমিলা কিছুক্ষণ আগে আমার হাতে মুড়ির একটা ঝুড়ি দিয়ে গিয়েছে। গ্রামের ভাজা মুড়ি একটু অন্যরকম টেস্ট, কিন্তু কথার ঝুড়ির মাঝে খেতে ভালোই লাগে। আসলে আমি জিসানকে দেখতে এতটাই মগ্ন ছিলাম যে মুড়ির কথা ভুলেই গিয়েছি। হঠাৎ নীলু এসে কেমন পেছন থেকে ভো বলায় হাতের সব মুড়ি ঝুড়ি সহ নিশুর শরীরের উপর পড়ে যায়। নিশিকে দেখে মনে হচ্ছে ও এই মাত্র মুড়ি দিয়ে গোসল করেছে। ঝুড়িটাও ওর মাথায়। নিশি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর রাগ দেখে আমি কানে ধরে সরি বলি ইশারা করে। ঠিক ওই সময় রায়হান ভাই ওখান দিয়ে যাচ্ছিল। নিশির এই অবস্থা দেখে সামনে এসে দাঁড়ায়। নিশির পুরো শরীরে মুড়ির ছড়াছড়ি, এমনকি ওর হাতের কফিটাও মুড়িতে ভরে গিয়েছে। রায়হান ভাই কিছু মুড়ি মুখে নিয়ে বলে, টেস্ট তো ভালোই, তবে সাথে পেঁয়াজ, মরিচ, টমেটো আর চানাচুর হলে ভালোই হতো। কি বলিস তিশা, ওগুলো বাদ রাখলি কেন? এ কথা বলে হনহন করে চলে গেল। আর এদিক দিয়ে বাকি সবাই হেসে কুটি কুটি। নিশির অবস্থা দেখে আমি তো অবাক। ভাইয়া এ সময় এ কথা কিভাবে বলল? এমনি নিশর ভীষণ রেগে আছে। এখন তো সব জাল আমার উপর তুলবে। আমি নিশির দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিলাম, কিন্তু ব্যর্থ হলাম। নিশি এতক্ষণে তেড়ে আসতে লাগলো আমার দিকে। আমি ভয়ে দিলাম দৌড়। কিভাবে যেন পুকুরে চলে আসলাম দৌড়াতে দৌড়াতে। রূপকদাদের এই পুকুরটা অনেক গভীর আর বড়। আমি আবার সাঁতার জানি না, তাই রূপকদা আমাকে এটার সামনে আসতে মানা করেছিল। আমি চলে যেতে নিব, ঠিক তখনই কেউ আমাকে ধাক্কা দিলে আমি পানিতে পড়ে যাই। আজ রূপকদার গায়ে হলুদ। সকাল থেকেই সবাই ব্যস্ত। বাড়ির উঠানে বিশাল জায়গা নিয়ে গায়ে হলুদের সব আয়োজন করা হয়েছে। তাজা ফুল, কাগজ আর ছোট ছোট বাল্ব ব্যবহার করা হয়েছে ডেকোরেশনে। এর পুরো ক্রেডিট রায়হান ভাইয়ের। খুব অল্প সময়ে পুরো বাড়ির নকশা পাল্টিয়ে ফেলেছে। তাই তো আজ সবার মুখে মুখে রায়হান ভাইয়ের সুনামের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আহা, হলুদের জন্য আমরা মেয়েরা সবাই কলাপাতা কালারের শাড়ি পরেছি। এর সাথে খোপায় বেলি ফুলের মালা, শাড়ির লাল পাড়ের সাথে ম্যাচিং করে চুড়ি, ব্লাউজ আর কপালে লাল টিপ পরেছি। তার সাথে সাজসজ্জা তো আছেই। সবাইকেই খুব সুন্দর লাগছে। আর ছেলেরা কাঁচা হলুদ কালারের পাঞ্জাবি পরেছে। এর মধ্যে জিসানের চোখ আটকে গেল একজন রমণীর দিকে। শাড়িতে কাউকে এত সুন্দর লাগে তা তো জিসানের জানাই ছিল না। আজ প্রথম তিশাকে শাড়িতে দেখলো জিসান। তিশার থেকে আজ চোখই সরাতে পারছে না ও। বুকের ভেতর মনে হয় চিনচিন ব্যথা করছে। অজান্তেই হাতটা বুকের বাপাশে চলে গেল। জিসানের চোখে আজ তিশাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। এতটাই সুন্দর যে এই সৌন্দর্যের বর্ণনা করতে গেলে জিসানকে হয়তো আজ কবি হতে হবে। তাই মনের অজান্তেই বিড়বিড় করে বলে ফেলল, সুন্দরী, তোর ভয়ঙ্কর সৌন্দর্যে আমি ধ্বংস হয়ে যাব একদিন, দেখিস। তিশা নিচে আসতে চায়নি আজ। সকালের ঘটনা ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছে। কিছুতেই ভুলতে পারছে না। মনে পড়লে এখন হাত পা কাঁপে। ভাগ্য ভালো ছিল বলে এই যাত্রায় বেঁচে গিয়েছে। সকালে নিশির চিৎকারে জিসান সহ
বাড়ির সবাই পুকুরের পাড়ে দৌড়ে আসে। জিসানকে আসতে দেখে নিশি কান্নার গলায় হাত দিয়ে ইশারা করে বলে, ভাইয়া, তিশা পুকুরে পড়ে গিয়েছে। এ কথা শুনে জিসান 1 সেকেন্ডও অপেক্ষা করেনি, সাথে সাথেই পুকুরে ঝাঁপ দেয়। জিসান মুখ দিয়ে নিঃশ্বাস দেওয়ার কিছুক্ষণ পর আমি লম্বা একটা শ্বাস ছাড়ি, কিন্তু শরীর খুব ক্লান্ত আর ভয়ে আমি নিজের জ্ঞান আবার হারিয়ে ফেলি। আর যখন জ্ঞান ফিরে আসে, চোখ খুলে দেখি মা বসে কান্না করছে, বাবা মাথার সামনে বসে আছে, ঘর ভর্তি মানুষ। সারা চেহারা দেখে মনে হচ্ছে কোনো ছোটোখাটো টর্নেডো এসেছিল বাড়িতে, যার কবল থেকে খুব কষ্টে বেঁচে ফিরেছি। রূপকদাকে সবাই এক এক করে হলুদ ছোঁয়াচ্ছে। আমার সব কাজিনরা দুষ্টুমি করে রূপকদার পুরো মুখে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছে। সবাই এত পরিমাণ মিষ্টি খাওয়ালো যে এখন রূপকদা মিষ্টি দেখলেই নাক মুখ ছিটকে ফেলছে। বেচারা মনে হয় নিজের বিয়ের মিষ্টিটাও এখন আর খাবে না। কখন ধরে রূপকদার ফোন বেজে চলেছে, সুরভিভাবে কল করছে, কিন্তু এত মানুষের মাঝে ফোন তুলতে পারছিল না। অবশেষে টিকতে না পেরে ফোনটা রিসিভ করেই ফেললো। কি কথা হলো আল্লাহই জানে। রূপকদার চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ পর রায়হান ভাইকে ডেকে কানে কানে কি যেন বলল। রায়হান ভাই চোখ মুখ কুঁচকে একটা বিরক্ত লুক নিয়ে রূপকদার দিকে তাকালো, আর রূপকদা হ্যাবলার মতো একটা হাসি দিল। আমি নিশি আর নীলু এক সাইডে দাঁড়িয়ে গল্প করছিলাম। হলুদের আয়োজন মোটামুটি শেষ, ব্যাকগ্রাউন্ডে গান চলছে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরায় যতন করে আগলাইয়া রাখতাম, তোর হাসি মুখে ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম, ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে, তুই যারে যাওই রাজারে অন্য খাঁচাতে, ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে, রে 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 রারি রে, রে 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 রারি রে। আমি ভীষণ অবাক হয়ে হলুদে এই গানকে ছাড়লো, অথচ নিশি ও নীলুকে দেখে মনে হচ্ছে গানটা বেশ ভালোই লাগছে তাদের। আমি এদিক ওদিক তাকাতেই দেখলাম এক জোড়া চোখ শুধু আমাকেই দেখছে। মাঝে মাঝে মনে হয় এই চোখ দুটোতে আমি যেন বিশাল এক সমুদ্র দেখতে পাই, যার ঢেউয়ের মিষ্টি তরঙ্গগুলো ক্ষণে ক্ষণে বেজে ওঠে, আর আমি হারিয়ে যাই তার মাঝে। আমি বেশিক্ষণ সেই চোখ দুটোর দিকে তাকাতে পারলাম না, নামিয়ে ফেললাম সাথে সাথে। কেন বুঝে না এই লোকটি, আমি যে দেখতে পাই তার চোখে আমারই সর্বনাশ। নীলু, তুই তিশার সাথে থাক, আমি একটু গলা ভিজিয়ে আসি। আরে নিশি, আমার জন্য একটা সফট ড্রিঙ্কস নিয়ে আসিস। তুই ওকে অর্ডার কেন দিচ্ছিস? তুইও যা, যেটা পছন্দ সেটা নিয়ে আস। আর কখন ধরে দেখে আসছি তোরা দুজন কেমনে চুইংগামের মতো লেগে আছিস আমার সাথে, বলতে সমস্যা কি? নীলু ও নিশু দুজন দুজনের দিকে তাকিয়ে মুখটা মলিন করে ফেললো। সাদে কি আমরা চিপকে আছি? আমাদের দুজনের জন্য ফরমান জারি করেছে তোর ওই ম্যাডনেটস হিরো। সকালের দুর্ঘটনার জন্য তোকে 1 সেকেন্ড একা যাতে না করি। তুই তো বেহুশ ছিলি, আর এদিক দিয়ে জিশান ভাই আমাদের এমন ধোয়া ধুইছে, কাপড় ধোয়াতে বসালে তখন মনে হয় সাবান ছাড়াই কাপড় পরিষ্কার করে ফেলতো। এবার বুঝলাম আমাকে কেউ ধাক্কা দিয়েছে। এটা শুনেই জিসান টেনশনে পড়ে গিয়েছিল। তাই হয়তো এই দুটো পাবলিককে আজ আমার বিনা বেতনে বডিগার্ড বানিয়ে ফেলেছে। আজব মানুষ, পুরো বাড়ি এখন ভূতরে বাড়ি মনে হচ্ছে। পানির জগ নিয়ে বের হলাম আমি, উদ্দেশ্য কিচেনের দিকে। কিছুক্ষণ আগেও কত শোরগোল শোনা যাচ্ছিল, আর এখন সব নীরব নিস্তব্ধ। ক্লান্তিতে সবাই ঘুমিয়েও পড়েছে। পানি নিয়ে আসার সময়
কিছু একটার ছায়া দেখতে পেলাম। আমি ভয়ে চিৎকার দিতে চাইলে কেউ একজন এসে আমার মুখটা চেপে ধরে। আমার সামনে 3 বান্দর দাঁড়িয়ে আছে, রায়হান ভাই, রূপক দা আর জিসান। এত রাতে তোমরা কোথা থেকে আসলে? আমার কথা শুনে রূপক দা একটু লজ্জা পেয়ে বলল, মনে হলো আমতা করে বলল, তোর ভাবির সাথে দেখা করতে গিয়েছিলাম। ও তাই নাকি? তাহলে এই দুইজন কার সাথে দেখা করতে গিয়েছে? তোমার শালীদের সাথে? আমি হেসে উঠলাম। রায়হান ভাই আমাকে একটা ধমক দিল। বেশি কথা বলিস তুই। আগে বল, এত রাতে এখানে কি করিস? তোকে না বলেছি একলা কোথাও যাবি না? কথা শুনিস না কেন তুই? যা রুমে যা এখন। আমি তো পানি নিতে বের হয়েছিলাম। একলা কেন আসলি? নীলু বা নিশিকে সাথে করে বের হতে পারলি না? আমরা না হয় অন্য কেউ হলে তখন কি করতি? আর এভাবে কখনো বের হবি না, ঠিক আছে? বলেই রায়হান ভাই ও রূপকদা চলে গেল নিজেদের রুমের দিকে। আমার মেজাজ গরম হয়ে গেল। আমিও চলে যেতে নিলে জিসান আচানক সামনে এসে দাঁড়ায়। আমাকে হাত দিয়ে ইশারা করে বলল, 5 মিনিট তোর কাছে আছে, রুমে জগটা রেখে ছাদে আয়। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কেন? তোকে আসতে বলেছি, আসবি, এত প্রশ্ন করতে বলিনি। ছাদে এত রাতে ভূত আছে, আমি যাব না। তোর লাইফের ভূত তো আমি, তাই এখন ছাদে না আসলে ঘাড় মোটকে ফেলবো, বুঝলি? জিসান দাঁতে দাঁত চেপে বলে, ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠছি, ভয়ে ভীষণ ঘাম ছুটছে। উফ, কেন যে বের হলাম, আর এর সামনেই বা কেন পড়তে গেলাম? ছাদের ভেতরে ঢুকে দেখি কেউ নেই। যাক, বাঁচলাম বলেই চলে যেতে নিলে কেউ আমার হাতটা টান দেয়। এটা আর অন্য কেউ না, জিসানি। আমি গিয়ে জিসানের বুকের উপর গিয়ে পড়লাম। আমার কোমরকে আঁকড়ে ধরে, তার বাহু ডোরে আবদ্ধ করে ফেললো। তার স্থির দৃষ্টি আমার মুখের দিকে, আর আমার চোখ দুটো তার পাঞ্জাবির বোতাম খোলা উন্মুক্ত বুকের দিকে। পৃথিবী ধ্বংস কার জন্য হবে জানি না, কিন্তু আমাকে ধ্বংস করবি তুই, মনে রাখিস। জিসানের কণ্ঠ ভেসে এলো। আমি অবাক নয়নে এবার তার দিকে তাকালাম। কী সব বলছে? পাগল হয়ে যায়নি তো? আমি তাকে কিভাবে ধ্বংস করব? হঠাৎ আমাকে টেনে ছাদের গ্রিলের সাথে চেপে ধরলো। জিসানের চোখ আজ যেন অন্য কথা বলছে। জিসান আজ আমার কাছে কেমন রহস্যময় লাগছে, কেমন এক গম্ভীরতা ভেসে উঠছে কথায়। আমার কাঁধের কাছে মুখটা এনে ফিসফিসিয়ে বলে, প্রেমিকার কিছু কিছু জিনিস নাকি প্রেমিকের কাছে ভালো লাগে। আমার কাছে তো সব কিছুই কেন এত ভালো লাগে বলতো? কাঁধে জিসানের গরম নিঃশ্বাস পড়ছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি একটু নড়াচড়া করায় হাত দুটো আরো শক্ত করে চেপে ধরলো। কাঁধ থেকে উঠে গলায় টুকরো টুকরো করে চুমু আঁকতে লাগলো। আমি চোখ দুটো বন্ধ করে ফেললাম। তোর ভয় আর তো মুখের প্রেমে আমি বারবার পড়ি জানিস। ভয়ে যখন দুই চোখ দুটো বারবার বন্ধ করিস আর খুলিস, সেটা দেখে আমার তোর আরো কাছে আসতে মন চায়। কেন বলতো? নিজের গাল দিয়ে আমার গালের সাথে স্লাইড করে বলে, একটু ভালোবাসা দিবি আমায়? যে ভালোবাসা পেয়ে আমি ভুলে যাব তোকে না পাওয়ার বেদনায় কাটানো রাতগুলোর কথা। যে ভালোবাসায় থাকবে সীমাহীন ভালোবাসা অনুভূতি, যা দিয়ে আমি পার করতে পারবো সারাটা জীবন। আমার হাত দুটো ছেড়ে দিয়ে আমার কোমরটা ধরে নিজের সাথে চেপে ধরে। আমার চুলগুলো মুঠো করে মুখটা তুলে ধরে নিজের মুখের কাছে। কি নিষ্ঠুর তুই! কেমন করে পারিস আমাকে ভুলে যেতে? আমি কেন পারি না? তাহলে তো এই দহনে এত বছর চলতে হতো না। আমার কপালে নিজের কপাল রেখে, কি নেশা আছে তোর মাঝে বল না? মদের নেশাও এর কাছে কিছুই না। তোকে পাওয়ার নেশা যে এত তীব্র হবে জানা ছিল না। কিন্তু এই নেশায় আমি ডুব দিতে চাই, আর ভাসাতে চাই নিজেকে দূর থেকে দূরান্তে। জিসানের ঠোঁট আমার ঠোঁটে ছুঁই ছুঁই করছে। তার এই মাতাল করা ছোঁয়ায় আমার শরীরের শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ জেগে উঠেছে। জিসানের হাতের প্রতিটি স্পর্শে আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। মনের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো তোলপাড় শুরু হয়ে গেল। তার দিকে তাকাতেই আমার ঠোঁট দুটো কেঁপে উঠল, আর জিসান আমার দিকে নেশা ভরা চোখে এক দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে। আমার আর সহ্য হচ্ছিল না। মনে হয়
আজ নিজেও জিসানের নেশায় পড়ে যাচ্ছি। এখান থেকে না গেলে নিজ ইচ্ছায় বিষ খেয়ে ফেলবো। আর এই বিষের তীব্রতা অনেক তুখর। আমাকে মারবে না, তবে বাঁচতেও দেবে না। তাই নিজেকে জিসান থেকে ছুটানোর বৃথা চেষ্টা করতে লাগলাম। কাপা কাপা গলায় বলেই ফেললাম, আমি নিচে যাব। জিসান আমার কানের কাছে নিজের মুখটা এনে ফিসফিসিয়ে বলল, চিন্তা করিস না, আমি এত তাড়াতাড়ি আমার বিষ তোকে দেব না। কিন্তু যেদিন দেব তুই নিজ ইচ্ছায় পান করবি। আজ তো তোকে নিয়ে শুধু জ্যোৎস্না স্নান করব। আমি অবাক দৃষ্টিতে জিসানের দিকে তাকালাম, আর ওনার ঠোঁটে ফুটে উঠল একটা বাঁকা হাসি। ছাদে জিসানের হাতের ওপর মাথা রেখে চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। খুব ক্লান্ত লাগছিল। জিসান আগে থেকেই একটা মাদুর বিছিয়ে রেখেছিল, আজ সারা রাত ছাদেই কাটাবে বলে। অনেক চেষ্টা করেও আমি যেতে পারিনি। জিসান ঘুমন্ত তিশার দিকে তাকিয়ে আছে। বারবার ফিরে আসি আমি তোকে পাওয়ার লোভে। কোনো এক জ্যোৎস্নাময় রাতে তুই আমার হবি এই আশ্বাস নিয়ে। ঘুম আসে না আমার চোখে, ঘোর লেগেছে মনে। তোর সুভাষ ছড়িয়ে পড়েছে এই যুবকের বনে। জিসান তিশার কপালে একটা চুমু দিয়ে খোলা আকাশের সেই চাঁদের দিকে তাকায়। জিসানের মুখে এক রহস্যময় হাসি। আমার চাঁদও মেঘের আড়ালে লুকিয়েছিল। আস্তে আস্তে আমি মেঘগুলো সরিয়ে চাঁদকে আমার নিজের করে ফেলবো। আমি বলেছিলাম না, এখন আর কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। 4 বছর আগে আমার জেদের কারণে সবাই তোর কাছ থেকে আমাকে আলাদা করে ফেলেছে। তখন আমি নিরুপায় ছিলাম, কিন্তু এখন না। আমি আমার কোনো বোকামি কাজ দিয়ে তোকে হারাতে চাই না। তোকে পাওয়ার জন্য কিছু শর্ত ছিল, সেই শর্তের মধ্যে একটা শর্ত আমি কাল ভেঙে দেব, যার শুরু আমি আজ সকাল থেকেই করে দিয়েছি। আজ সকালে তিশাকে জিসান ওই ধাক্কা দিয়েছে। আমি তোকে ভয় দেখাতে চেয়েছিলাম। আরও একটা কারণ আছে যা কাল সকালে বুঝতে পারবি। কিন্তু একটু কনগ্র্যাচুলেশনে ভুল হয়ে গেছে জান। আমি জানতাম না পুকুরটা এতটা গভীর হবে। সরি জান, জানলে এতটা রিস্ক নিতাম না। তিশার দিকে তাকিয়ে, কিন্তু আমি যা করেছি তোর জন্য, তোকে পাওয়ার জন্য। এখন তুই আমার হওয়া সত্ত্বেও আমার না। তাই তোকে পুরো পাওয়ার জন্য যা যা করতে হবে তা আগেও করেছি, এখনো করব। তুই কি কখনো ভেবেছিস আমি যাওয়ার পর থেকে কেন কোনো ছেলে তোকে আজ পর্যন্ত প্রপোজ করেনি? বিস্ময়কর হাসি দিয়ে জিসান, তোর আশেপাশে আমি কোনো ছেলেকে কখনো অ্যালাউ করিনি। আমি দূরে থাকলেও আমার জিনিস কিভাবে সুরক্ষিত করতে হয় আমি জানি জান। আর এখন তোকে কিভাবে আমার করতে হবে তাও জানি। জিসানের মুখে এখনো সেই রহস্যময় হাসি। জিসান গুনগুন করে গান করছে আর ভাবছে এখন শুধু সকাল হবার পালা। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। পুরো বাড়ি নিস্তব্ধ, বিয়ে বাড়ির শোক বাড়ির মতো মনে হচ্ছে। ড্রয়িং রুমে ভিড় জমিয়েছে তিশা ও জিসানের বাবা মা সহ অনেকেই। তিশা মাথা নিচু করে আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কিছুটা ভয় আর কিছুটা লজ্জায় অসাড় হয়ে পড়েছে। বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো আদালত বসেছে এখানে। সাক্ষী প্রমাণ সহ বহাল দশায়, বিচারকও উপস্থিত। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে অপরাধী তিশা। বাড়ির মেহমানদের এক একটা কটূক্তি প্রশ্নে তিশার চোখ দিয়ে নীরবে পানি পড়ছে, কিন্তু মুখ ফুটে তিশা কিছুই বলতে পারছে না। কি বা বলবে, যেখানে নিজের বাবা মা আর বাড়ির সকল বড়রা উপস্থিত, আর তাদের সামনেই ওকে কাল রাতে ও কোথায় ছিল, কার সাথে ছিল এসব বলে জেরা করা হচ্ছে। কাল পুরো রাত তিশা জিসানের সাথে ছিল। হয়তো সবাই যা মনে করেছে তেমন কিছু হয়নি ওদের মধ্যে, তবুও কেউ বিশ্বাস করতে নারাজ। তিশার কথার কোনো দামই দিল না কেউ, হয়তো দেওয়ার মতো নয়। কাল রাতে তিশা ও জিসান দুজনে ছাদে ছিল। তিশা ঘুমিয়ে পড়লেও জিসান ঘুমায়নি, সারা রাতই জেগে কাটিয়ে দিল প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে। ভোর রাতে জিসান তিশাকে কোলে করে ওর রুমে রেখে আসে, আর এসব স্বচক্ষে দেখেছে একজন, সে হলো
মিসেস সেলিনা অর্থাৎ আশার মা। তাই সকাল হতে না হতেই তার আহাজারি শুনে সবাই ড্রয়িং রুমে হাজির হলো। জিসানকে প্রথম দেখায় তারও ভালো লেগেছিল। এক তো ছেলে হ্যান্ডসাম, তার উপর ধনী, এত সোনায় সোহাগা, তার উপর নিজের মেয়ের মতিগতি দেখে বুঝতে পেরেছিল আশা যে জিসানকে পছন্দ করে। কিন্তু জিসানের তিশার সাথে এত মেলামেশা একদমই চোখে সহ্য হচ্ছিল না। একটা সুযোগ খুঁজছিল তিশাকে আপাত মস্তক ধুয়ে দিতে, আর আজ পেয়েও গেল। তাছাড়া মিসেস সেলিনা ছলে বলে কৌশলে অনেকভাবে জিসানের মাকে আশা আর জিসানের রিলেশনের কথা বলতে চেয়েও বলতে পারেনি। তার উপর কালকের ঘটনা, তিশাকে বাঁচাবার জন্য জিসানের এমন ছটফটানি তার খুব বিরক্ত লাগলো। কিন্তু তিশার নিঃশ্বাস নিতে পারছিল না বলে জিসান নিজেই তিশার ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিঃশ্বাস দেওয়ার ঘটনা উনি যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে আরও।